আসসালামু আলাইকুম and a very good welcome to the admission program of 10 minute school. আজকে আমরা আবারও হাজির হয়েছি ইংলিশ সেকেন্ড পেপারের আরেকটি লেকচার নিয়ে। আশা করি তোমাদের এই লেকচারগুলো খুবই সাহায্য করছে এবং তোমাদের পড়াশোনার জন্য এগুলো খুব বেশি সহায়ক হচ্ছে। সো আর দেরি না করি আমরা আজকের টপিকটি শুরু করে দিই। সো নিজের পরিচয়টি আরেকবার দিয়ে নিই ছোট করে। আমি হাসনাইন নূর সেজান, বর্তমানে বিবিএ পড়ছি ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ইউনিভার্সিটি অফ ঢাকাতে। এবং আজকে আমাদের লেকচারটি হচ্ছে নাউন ডিটারমাইনার, এই জিনিসটি নিয়ে। আমরা গত ক্লাসে হচ্ছে নাউনের ক্লাসিফিকেশন এবং এর ইউসেজ নিয়ে পড়াশোনা করেছিলাম। আজকে লেকচারটি হচ্ছে আমাদের নাউনের ডিটারমাইনার নিয়ে। সো যদি শুরু করি, হোয়াট ইজ ডিটারমাইনার? ডিটারমাইনার জিনিসটি আসলে কি সেটি আগে দেখি। যেসব ওয়ার্ড ফ্রেজ কোনো নাউনের পূর্বে বসে এর সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায় তাদেরকে ডিটারমাইনার বলে। সো কাদেরকে ডিটারমাইনার বলে? যেসব ওয়ার্ড বা ফ্রেজ কোনো নাউনের আগে বসে, মানে কোনো নাউনের আগে বসে তারা এর সংখ্যা বোঝাতে পারে, অথবা এর পরিমাণ বোঝাতে পারে, অথবা তার নির্দিষ্ট কিংবা অনির্দিষ্টতা বোঝাতে পারে। এই ধরনের নাউন, এই ধরনের ওয়ার্ড বা ফ্রেজকে হচ্ছে আমরা ডিটারমাইনার বলবো। সো আরেকবার যদি আমরা জিনিসটা পড়ি, যেসব ওয়ার্ড বা ফ্রেজ কোনো নাউনের আগে বসে বা পূর্বে বসে এর সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা অথবা অনির্দিষ্টতা বোঝাবে তাদেরকে আমরা ডিটারমাইনার বলবো। তো কিছু এক্সাম্পল দেখে আমরা ডিটারমাইনার কীরকম হতে পারে। তার আগে একটি কথা হচ্ছে, ডিটারমাইনারগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কেন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে? আমরা জানি অ্যাডজেক্টিভ আসলে সেই জিনিসগুলো যেগুলো হচ্ছে আমার নাউনের কোনো কোয়ালিটি কথা বলে থাকে। এখন সেই কোয়ালিটিগুলো কিন্তু কোনো সংখ্যাও হতে পারে, পরিমাণও হতে পারে, কিংবা সেটা নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট তাও হতে পারে। যেহেতু ডিটারমাইনারগুলো আমার এই জিনিসগুলো প্রকাশ করে থাকে, সেহেতু ডিটারমাইনারগুলো এক ধরনের অ্যাডজেক্টিভ। এক্সাম্পলসের যে কথাটি বলছিলাম, এরকম কিছু শব্দ যেরকম ফিউ, লিটল, সাম, মোস্ট, রেস্ট, অল, মোর, সেভারাল, এটসেট্রা, এরকম অনেক শব্দ থাকতে পারে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডিটারমাইনার হিসেবে কাজ করে। তো এই গেল আমাদের ডিটারমাইনার ডেফিনেশন। আশা করি আমরা বুঝতে পেরেছি। তবে এই লেকচারটি আমরা কন্টিনিউ করতে থাকি, আরও যত ডিপে যাবো আরও ভালো মতো বুঝতে পারবো ডিটারমাইনার নিয়ে। আচ্ছা, গত ক্লাসের এই জিনিসটি যদি আরেকবার একটু রিভিউ করি, আমরা পড়েছিলাম যে নাউন রিলেটেড প্রশ্নগুলো আমাদের অ্যাডমিশন টেস্টে আসলে কিভাবে আসতে পারে। আমরা 5 ধরনের প্রশ্ন কথা বলেছিলাম: আইডেন্টিফাইং দ্য পার্টস অফ স্পিচ, আইডেন্টিফাইং দ্য ক্লাসিফিকেশন অফ দ্য নাউন, আইডেন্টিফাইং হুইচ ওয়ার্ড ইজ কাউন্টেবল অর আনকাউন্টেবল, অ্যান্সারিং ডিটারমাইনার রিলেটেড কোয়েশ্চেন্স এবং অ্যান্সারিং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড কোয়েশ্চেন্স। আমরা বলেছি আমরা মোটামুটি এই দুই ধরনের আলোচনাটি লাস্ট লেকচারে আমরা করেছি। আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ সেইটি নিয়ে আমরা কথা বলিনি, কিন্তু আমরা হচ্ছে নাউন কীভাবে আইডেন্টিফাই করতে পারি কিংবা নাউনের ইউসেজটি কীভাবে হতে পারে সেটি নিয়ে আমাদের কথা হয়েছে। আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ডিটারমাইনার নিয়ে করব, এবং সাবজেক্ট ভার্ব রিলেটেড যে কোয়েশ্চেন্স আছে সেটির জন্য আপনাদের অবশ্যই একটা আলাদা লেকচার তো থাকবেই। তবে আমি গত লেকচারে যেরকম বলেছিলাম, আমরা যদি আসলে সাবজেক্টটি খুব ভালো মতো বুঝতে পারি এবং নাউনের কাউন্টেবিলিটি কি, সেটি নন কাউন্ট নাউন, এই ধরনের যদি আমরা আইডেন্টিফিকেশন করতে পারি, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো অ্যান্সার করা অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্য। যাই হোক, আমরা ডিটারমাইনার রিলেটেড কোয়েশ্চেনের যে একটা এক্সাম্পল দেখেছিলাম, যেরকম আই নিড ড্যাশ সোপ টু ওয়াশ মাই হ্যান্ডস উইথ। আমার ড্যাশ সোপ দরকার টু ওয়াশ মাই হ্যান্ডস উইথ, হাত ধোয়ার জন্য। এখানে কোন ডিটারমাইনারটি হবে? এনি হবে, পিস অফ হবে, এ হবে, নাকি মাছ হবে? আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম এটার অ্যান্সারটি হবে অপশন বি, এ পিস অফ। এবং আমরা লাস্ট লেকচারগুলো থেকে বুঝতে পারবো এখন কোন নাউনটি কাউন্টেবল হবে, কোন নাউনটি আনকাউন্টেবল হবে। এই ধরনের আইডেন্টিফিকেশনটি আমার ডিটারমাইনার ঠিক করার জন্য অনেক 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 বেশি নেসেসারি। যেহেতু আমরা ধরে নিচ্ছি যে আমরা সেই নাউনের ক্লাসটি আমরা করেছি এবং আমরা এখন আইডেন্টিফাই করতে পারবো কোনটি কাউন্টেবল কিংবা কোনটি আনকাউন্টেবল নাউন, সেহেতু আমরা ওই আইডেন্টিফিকেশনটি করে খুব সাথে সাথে আমরা ডিটারমাইনারটি কী হবে সেই ধরনের আলোচনাতে আজকে আমরা চলে আসবো। ঠিক আছে? সো আমরা তাহলে আমাদের মেইন আলোচনা যেটি ডিটারমাইনার নিয়ে কথাবার্তা, সেখানে চলে আসি। সো ডিটারমাইনারের ইউসেজ দেখি আমরা ফার্স্ট। ফার্স্ট ইউসেজ, কিছু ডিটারমাইনার শুধুমাত্র কাউন্টেবল প্লুরাল নাউনের পূর্বে বসবে। আবারও বলি, কিছু ডিটারমাইনার শুধুমাত্র
কাউন্টেবল প্লুরাল নাউনের আগে বসবে। মানে তারা তো একটি কাউন্টেবল নাউনের আগে বসবেই, কিন্তু এই ধরনের ডিটারমাইনারগুলো শুধুমাত্র কাউন্টেবল নাউন না, কাউন্টেবল যে প্লুরাল নাউনগুলো থাকবে তাদের আগে বসবে। সেই শব্দগুলো কিরকম সেটা আগে বলে রাখি। ফিউ, এ ফিউ, দ্য ফিউ, only a few, very few, many, several, the number, a number, etc. এই ধরনের শব্দগুলো একটু যদি লক্ষ্য করি, এখানে ফিউ এর সাথে মানে এটিকে যদি আমরা একটি রুট ওয়ার্ড ব্যবহার করে থাকি, এটিকে যদি আমরা একটি রুট ওয়ার্ড হিসেবে চিন্তা করে থাকি, তাহলে এর আগে অনেক কিছু যোগ করে আমরা কিন্তু এর একটা মিনিং হয়তো মাঝে মধ্যে চেঞ্জ হতে পারে। কিন্তু এটিকে যদি আমরা রুট ওয়ার্ড ধরে থাকি, তাহলে ফিউ এর সাথে আমি যাই অ্যাড করি না কেন, এ ফিউ, দ্য ফিউ, ওনলি আ ফিউ, ভেরি ফিউ, যেটি অ্যাড করি না কেন সেটা কিন্তু ইউসেজ কিন্তু একই ধরনের হচ্ছে। হ্যাঁ, কিরকম ইউসেজ হচ্ছে? এই যে এক নম্বরে যেটা বললাম, এই ধরনের ডিটারমাইনারগুলো কাউন্টেবল প্লুরাল নাউনের আগে বসবে। সো এক্সাম্পলস দেখলাম কোন ধরনের ডিটারমাইনারগুলো তারা। এখন এটি দেখি, সেন্টেন্সে এদের এক্সাম্পলসগুলো দেখি। আমি যদি বলি হাউ মেনি বোটস আর দেয়ার, এই সেন্টেন্সটি কারেক্ট হবে। কেন কারেক্ট হবে? কারণ আমরা জানি বোট এই শব্দটি একটি কাউন্টেবল নাউন। যেহেতু এটি একটি কাউন্টেবল নাউন, আমরা একে প্লুরাল করতে পারছি এস বা ইএস যোগ করে। এবং আমরা পড়েছি মেনি একটি এমন একটি ডিটারমাইনার যেটি কাউন্টেবল প্লুরাল নাউনের আগে বসতে পারে। তো এখানে লক্ষ্য করি, বোট এই শব্দটি কি আমার একটি কাউন্টেবল নাউন? হ্যাঁ, বোট একটা কাউন্টেবল নাউন। এটি কি প্লুরাল নাউন? হ্যাঁ, এই সেন্টেন্সে কিন্তু বোটকে আমরা বোটস হিসেবে ইউজ করছি। সো এটি একটি কাউন্টেবল প্লুরাল নাউন। দ্যাটস ওয়াই আমি এর আগে মেনি এই ডিটারমাইনারটি ব্যবহার করতে পেরেছি। কিন্তু ঠিক পরের এক্সাম্পলটি যদি দেখি, হাউ মেনি ওয়াটার্স আর দেয়ার, এটি একটি ইনকারেক্ট সেন্টেন্স। কারণ কি? প্রথমত ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, নন কাউন্ট নাউন। এটি আসলে প্লুরাল ফর্ম হওয়া সম্ভব নয়। যেহেতু একটি আনকাউন্টেবল নাউন, যেহেতু এর প্লুরাল ফর্ম হওয়া সম্ভব নয়, সো এখানে মেনির ব্যবহারটি আসলে ঠিক না। সো এটি একটি ইনকারেক্ট সেন্টেন্স। আরেকটি সেন্টেন্স যদি লক্ষ্য করি, আ ফিউ স্টুডেন্টস কুড আনসার, এটি আরেকটি কারেক্ট সেন্টেন্স। কেন কারেক্ট সেন্টেন্স? কারণ স্টুডেন্ট এটি একটি কাউন্টেবল নাউন, একে আমরা প্লুরাল করতে পারি, প্লুরাল করেছি, সেটি স্টুডেন্টস হয়েছে। এখন আমরা দেখেছি এ ফিউ এই শব্দটিও এমন একটি ডিটারমাইনার যেটি কাউন্টেবল প্লুরাল নাউনের আগে বসতে পারে। সেটি হয়েছে স্টুডেন্টস একটি কাউন্টেবল প্লুরাল নাউন, এর আগে এ ফিউ শব্দটি বা এই ডিটারমাইনারটি ব্যবহার করেছি। কিন্তু আবারও আমরা ঠিক পরের সেন্টেন্সটি দেখি, আ ফিউ ইনফরমেশন ওয়াজ গিভেন টু হিম, এটি একটি ইনকারেক্ট সেন্টেন্স। কেন? কারণ আমরা দেখেই বুঝতে পারছি ইনফরমেশন একটি আনকাউন্টেবল নাউন। যেহেতু একটি আনকাউন্টেবল নাউন, এর আগে এই ডিটারমাইনারটি বসতে পারে না। সো দেখলাম আমরা যে কিছু ডিটারমাইনার শুধুমাত্র কাউন্টেবল এবং কাউন্টেবল প্লুরাল নাউনের আগে বসবে। ঠিক আছে, এখন আসি আমাদের সেকেন্ড ইউসেজটাতে। এখন দেখব কিছু ডিটারমাইনার রয়েছে যেগুলো শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের আগে বসবে। তারা শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের আগেই বসে থাকবে। তারা কারা? তারা হচ্ছে লিটল, আ লিটল, দ্য লিটল, ওনলি আ লিটল, মাচ, লেস, দ্য অ্যামাউন্ট অফ, এটসেট্রা। এই ধরনের ডিটারমাইনারগুলো আমার শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের আগে বসবে। সেন্টেন্সের এক্সাম্পল যদি আমরা দেখি, দ্য স্টোর হ্যাজ মাচ ফার্নিচার, এটি একটি কারেক্ট সেন্টেন্স। ফার্নিচার এই শব্দটি কি আমার কাউন্টেবল, এই নাউনটি কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? এটি একটি আনকাউন্টেবল নাউন। যেহেতু এটি একটি আনকাউন্টেবল নাউন, এর আগে আমি যদি মাচ এই ডিটারমাইনারটি ব্যবহার করি সেটি কারেক্ট হবে। কেন? কারণ আমরা এখানে কিছু এক্সাম্পল দেখেছিলাম যে মাচ হচ্ছে এমন একটি ডিটারমাইনার যেটি আনকাউন্টেবল নাউনের আগেই বসে থাকবে। এই সেন্টেন্সে সেটি হয়েছে, সেহেতু এটি একটি কারেক্ট সেন্টেন্স। পরের সেন্টেন্সটি দেখি, দেয়ার ইজ মাচ পিপল ইন দ্য স্টোর, এটি একটি ইনকারেক্ট সেন্টেন্স। কারণ পিপল হচ্ছে আমার একটা কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের আগে মাচ এই ডিটারমাইনারটি ব্যবহার হতে পারবে না। সো এটি একটি ইনকারেক্ট সেন্টেন্স। পরের সেন্টেন্সটি দেখি, অটোক্রেটিক কান্ট্রিজ হ্যাভ লেস ইন্ডিপেন্ডেন্স, কারেক্ট সেন্টেন্স। কেন? এখন আমরা হয়তো নিচ থেকেই বুঝতে পারছি। কিভাবে?
ইন্ডিপেন্ডেন্স আমরা জানি একটি আনকাউন্টেবল নাউন, যেহেতু একটি আনকাউন্টেবল নাউন এর আগে লেস এই ডিটারমাইনারটি ব্যবহার হতে পারবে। আমরা এক্সাম্পলে দেখেছিলাম লেসও এমন একটি ডিটারমাইনার। কিন্তু আমি যদি এই লেসকে একটি কাউন্টেবল প্লুরাল নাউনের আগে বসাতে চাই সেটি কিন্তু আসলে ভুল হবে, কারণ লেস, মাচ অথবা এই যে ডিটারমাইনারগুলো রয়েছে এরা শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের আগেই বসে থাকবে। তো প্রথম ইউজেজটা আমরা দেখলাম যে কিছু ডিটারমাইনার শুধুমাত্র কাউন্টেবল প্লুরাল নাউনের আগে বসছে, এবং সেকেন্ড ইউজেজটা আমরা দেখলাম কিছু ডিটারমাইনার শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের আগে বসছে। এখন আসি থার্ড ইউজেজটি কি। কিছু ডিটারমাইনার রয়েছে যারা কাউন্টেবল নাউনের আগেও বসতে পারে, তারা আবার আনকাউন্টেবলের আগেও বসতে পারে। বেসিক্যালি তারা দুই ধরনের নাউনের আগেই বসতে পারবে, তারা উভয় ধরনের নাউনের আগেই বসতে পারবে। সেই ডিটারমাইনারগুলো কি কি? তারা হচ্ছে সাম, মোস্ট, বেস্ট, অল, মোর, মেজরিটি, মাইনরিটি, আ লট অফ অথবা লটস অফ। এই ধরনের যে ডিটারমাইনারগুলো রয়েছে সেগুলো কাউন্টেবলের আগেও বসতে পারে, তারা আনকাউন্টেবলের আগেও বসতে পারে। যেরকম এক্সাম্পল দেখি, সাম বোটস ওয়্যার প্রেজেন্ট হেয়ার। বোট একটি কাউন্টেবল নাউন, একটি কাউন্টেবল প্লুরাল নাউন। এর আগে আমি সাম ব্যবহার করলাম, সাম ডিটারমাইনারটি ব্যবহার করলাম। এখন আবার দেখি ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, এর আগেও আমি সাম ব্যবহার করলাম, ঠিক আছে। পরে দেখি মানি একটা আনকাউন্টেবল নাউন, এর আগে আমি মোর ইউজ করলাম। আমি দেখি এই যে সাম, মোর এই শব্দগুলো কিন্তু আমি মাত্রই পড়লাম যে এই ধরনের ডিটারমাইনারগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুই ধরনের নাউনের আগেই বসতে পারে। সো সাম দেখলাম আমি, তারপর আবার মোরের প্রেজেন্স দেখলাম। এখন আবার আসি এই যে রাইস, এটি একটি আনকাউন্টেবল নাউন, এর আগে আমি মোস্টের প্রেজেন্সটা দেখলাম। এই যে আমি মোস্ট এই শব্দটিও এখানে দেখেছিলাম। বানানাস হচ্ছে একটি কাউন্টেবল নাউন, কাউন্টেবল প্লুরাল নাউন এখানে ব্যবহৃত হয়েছে, এইটির আগে আমি মোস্ট ব্যবহার করছি। আমি যদি লক্ষ্য করি মাত্রই আমি পড়লাম যে এই ধরনের ডিটারমাইনারগুলো দুই ধরনের নাউনের আগে বসতে পারে, এবং আমি এক্সাম্পলে সেই জিনিসটি দেখলাম, এবং এরা সবগুলোই আসলে কারেক্ট, কোনোটি ভুল নয়। একটু আগে আমরা দেখলাম যে কিছু নাউন শুধুমাত্র আনকাউন্টেবলের আগেই বসছে। এখন আমরা দেখছি এই নাউনগুলো তারা কাউন্টেবলের আগেও বসতে পারে, তারা আনকাউন্টেবলের আগেও বসতে পারে। দুই ক্ষেত্রেই সেটার ইউসেজ ঠিক হবে। ফোর্থ অফ অল, কিছু ডিটারমাইনার শুধুমাত্র সিঙ্গুলার কাউন্ট নাউনের আগে বসে থাকবে। এক নাম্বার ইউসেজটি কি পড়েছিলাম মনে আছে? আমরা বলেছিলাম কিছু ডিটারমাইনার শুধুমাত্র প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসছিল, মানে যেই নাউন কাউন্টেবল নাউনের আগেই বসছিল, কিন্তু যেগুলো আমার প্লুরাল নাউন ছিল, প্লুরাল কাউন্টেবল নাউন শুধুমাত্র তাদের আগে বসছিল। সেটা ছিল আমার ইউসেজ নাম্বার 1। এখন 4 নাম্বার ইউসেজে এসে আমরা দেখব এই ডিটারমাইনারগুলো শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগেই বসে থাকবে। তারা কারা? তারা হচ্ছে ইচ, এভরি, এ, অ্যান্ড, দিস, দ্যাট, ওয়ান, অ্যানাদার, এটসেট্রা। এই জিনিসগুলো খুব সহজে আসলে মনে রাখতে পারবেন আপনি। কিভাবে? দেখুন, এ, অ্যান্ড, ওয়ান, অ্যানাদার এই শব্দগুলো কিন্তু আসলে এমনি আমাকে একই প্রকাশ করে থাকে। আমি যদি বলি এ বুক অথবা এ পার্স অথবা এই ধরনের ওয়ার্ডগুলো যদি ইউজ করে থাকি, আমি এ ব্যবহার করলেই কিন্তু আসলে একটাই মিন করি, তাই না? আমি যখন এ অথবা ওয়ান অথবা অ্যানাদার এই শব্দগুলো ব্যবহার করি, এটা কিন্তু আমি একের অধিক কখনো এর ব্যবহার থাকে না, শুধুমাত্র একটাকে বোঝানোর জন্যই আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি। তো এই ডিটারমাইনারগুলো দেখলেই আমরা আসলে বুঝবো যে এরা আসলে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগেই তারা বসে থাকবে। সেন্টেন্সে আমরা এদের ব্যবহার করে দেখি, যেরকম ইচ বয় হ্যাজ গন, এটি একটি কারেক্ট সেন্টেন্স। আমরা দেখব বয় এটা একটা কাউন্টেবল নাউন, এবং বয় যেহেতু আমার এখানে সিঙ্গুলার হিসাবে কাউন্ট হচ্ছে, সিঙ্গুলার হিসাবে ব্যবহার করছি, দ্যাটস ওয়াই আমি এর আগে ইচ শব্দটি ব্যবহার করতে পারবো। কিন্তু আমি যদি এখন বয়েজ শব্দটি ব্যবহার করি, যদি প্লুরাল একটা কাউন্টেবল নাউন নিয়ে আসি, তখন কিন্তু ইচের ব্যবহারটি ঠিক মতো হবে না। কেন? কারণ ইচ বলতে আমরা সাধারণত প্রত্যেকটা ছেলেকে আলাদা আলাদা একটা এন্টিটি হিসেবে বোঝাই, আলাদা একটা এন্টিটি করে বোঝানোর সময় আমরা ইচ বলে থাকি।
যখন আলাদা একটি এন্টিটি বলছি সেখানে কিন্তু আমার আসলে ওই নাউনটাকে আমি প্লুরাল বলতে পারবো না, তাকে আমার সিঙ্গুলারি বলতে হবে। কিন্তু আমরা দেখছি এখানে বয়েজ এটি একটি প্লুরাল নাউন, সো এর আগে এই ডিটারমাইনারটি হওয়া সম্ভব নয়। আচ্ছা, আচ্ছা এখন আসি কোরেসপন্ডিং ডিটারমাইনার্স অফ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনের। কোরেসপন্ডিং ডিটারমাইনার কি? আমরা কিছু ডিটারমাইনারের ব্যবহার থাকে যাদের মিনিং আসলে একই থাকে, কিন্তু একই মিনিং থাকা সত্ত্বেও কিছু ডিটারমাইনার আমার কাউন্টেবলের আগেই শুধুমাত্র বসতে পারবে এবং কিছু ডিটারমাইনার শুধুমাত্র আনকাউন্টেবলের আগে বসতে পারবে। আমরা এরকম কিছু এক্সাম্পল একটু আগে ইউসেজে দেখে এসেছি। কিন্তু এখন আমরা দেখব যে একটি ডিটারমাইনারের একই মিনিংয়ে তার কোরেসপন্ডিং কিংবা একই মিনিংয়ের আরেকটি সেই ডিটারমাইনারটি কি। যেরকম আমরা একটি এক্সাম্পল একটু আগে পড়েছিলাম, যদি বলি কথা বলছিলাম কোরেসপন্ডিং ডিটারমাইনার্স অফ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে। কোরেসপন্ডিং ডিটারমাইনার্স মানে হচ্ছে এই ডিটারমাইনারগুলো আসলে একই মিনিং দিয়ে থাকে, কিন্তু যদিও তারা একই মিনিং দেয়, এক টাইপের ডিটারমাইনার শুধুমাত্র কিছু কাউন্টেবল নাউনের আগেই বসতে পারবে এবং কিছু ডিটারমাইনার শুধুমাত্র আনকাউন্টেবলের আগে বসতে পারবে, যদিও তারা একই মিনিং দিয়ে থাকে। যেরকম ফিউ, এ ফিউ, দ্য ফিউ, অনলি আ ফিউ, এদের কোরেসপন্ডিং ডিটারমাইনার হচ্ছে লিটল, মানে ফিউ এর কোরেসপন্ডিং ডিটারমাইনার মানে হচ্ছে লিটল। মেনির কোরেসপন্ডিং ডিটারমাইনার হচ্ছে মাচ। এটার মানে হচ্ছে ফিউ আসলে আমাকে যেই মিনিং দেয়, লিটল আমাকে একই মিনিং দিবে। মেনি আমাকে যেই মিনিং দিবে, মাচও আমাকে একই মিনিংই দিবে। কিন্তু আমি ফিউ, আ ফিউ, দ্য ফিউ এদেরকে আনকাউন্টেবলের আগে ব্যবহার করতে পারবো না। লিটল, আ লিটল এদেরকে আমি কাউন্টেবলের আগে ব্যবহার করতে পারবো না। আমি যদি আগের কিছু এক্সাম্পলের কথা বলি, আমরা পড়েছিলাম যেরকম দেয়ার ইজ না, আমরা আগের এক্সাম্পল দেখি, এখানে দেখি দ্য স্টোর হ্যাজ মাচ ফার্নিচার। এই এক্সাম্পলটিকে যদি আমরা আবার এখানে ব্যবহার করি, দ্য স্টোর হ্যাজ মাচ ফার্নিচার। লক্ষ্য করি এখানে কি দেখলাম, দ্য স্টোর হ্যাজ মাচ ফার্নিচার। ফার্নিচার একটি আনকাউন্টেবল নাউন, আমি জানি। এইটার মিনিং আসলে কি দাঁড়াচ্ছে, যে স্টোরে বেশ কিছু ফার্নিচার রয়েছে, এই মিনিংটা দিচ্ছে আমাকে। এবং ফার্নিচার যেহেতু একটি আনকাউন্টেবল নাউন, বেশ কিছু কিংবা বেশি, এই মিনিংটি দেওয়ার জন্য আমি মাচ শব্দটিকে ব্যবহার করছি। এখন যদি আমি বলি দ্য স্টোর হ্যাজ মেনি পিপল, আমি যদি এই কথাটি বলি, দ্য স্টোর হ্যাজ মেনি পিপল, এই স্টোরে বেশ কিছু মানুষ রয়েছে। আমি আগেরটাতে বলেছিলাম এই স্টোরে বেশ কিছু ফার্নিচার রয়েছে, এখন বলছি এই স্টোরে বেশ কিছু মানুষ রয়েছে। দেখুন মিনিং কিন্তু মাচ এবং মেনি দুইটার মিনিংই কিন্তু আসলে একই দাঁড়াচ্ছে, সেটি হচ্ছে বেশ কিছু কিংবা বেশি, এটি দিচ্ছি। কিন্তু যদিও তাদের মিনিংটি এক, আমি কিন্তু মাচকে পিপলের সাথে ব্যবহার করতে পারছি না, আমি কিন্তু মেনিকে ফার্নিচারের সাথে ব্যবহার করতে পারছি না। কেন? কারণ ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন, এর আগে আমার মাচ ব্যবহার করতে হচ্ছে। পিপল একটা কাউন্টেবল নাউন, তার আগে আমার মেনি ব্যবহার করতে হচ্ছে। এই জিনিসটি হচ্ছে আমার কোরেসপন্ডিং ডিটারমাইনার। একই মিনিংয়ের দেওয়া সত্ত্বেও আমি এদেরকে হচ্ছে আমি কাউন্টেবলের আগে বসাতে পারবো, আর এদেরকে হচ্ছে আমি আনকাউন্টেবলের আগে বসাতে পারবো। যেরকম নাম্বার অফ, এটার কোরেসপন্ডিং ডিটারমাইনার হচ্ছে অ্যামাউন্ট অফ। এ অ্যান্ড দ্য, এদের কোরেসপন্ডিং ডিটারমাইনার হচ্ছে দ্য। এখানে তারপর আরও যদি এক্সাম্পলস আমরা দেখি, ফিউয়ার ড্যাশ দেন, এটার কোরেসপন্ডিং ডিটারমাইনার হচ্ছে লেস ড্যাশ দেন। তো আশা করি আমরা বুঝতে পেরেছি কোরেসপন্ডিং ডিটারমাইনারগুলো কি। এখন আসি কিছু স্পেশাল নোটসের উপর। ফিউ এবং লিটল নিয়ে যদি আমরা একটু কথা বলি, প্রথমত ফিউ এবং লিটল
এদের অর্থ আসলে একই, তারা একই একই অর্থ আমাদেরকে দিয়ে থাকে, কিন্তু ফিউ হচ্ছে আমার প্লুরাল কাউন্টেবলের আগে ব্যবহৃত হবে এবং লিটল আনকাউন্টেবলের আগে ব্যবহৃত হবে। আমরা একটু আগেই এই যে করেসপন্ডিং ডিটারমাইনার থেকে দেখে আসছিলাম, এদের মিনিং একই হবে, কিন্তু কেউ কাউন্টেবলের আগে বসবে, কেউ আনকাউন্টেবলের আগে বসবে। এই জিনিসটি এখানে আমরা আবার বলছি, ফিউ তাহলে হবে আমার কাউন্টেবলের আগে, লিটল হবে আনকাউন্টেবলের আগে। ফিউ এর আমি আরও স্পেসিফিক্যালি করে বলে, ফিউ হবে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে, আর লিটল আনকাউন্টেবল নাউনের হবে। আনকাউন্টেবল নাউনের যেহেতু প্লুরাল সিঙ্গুলারের সমস্যাটি নেই, সেহেতু এখানে স্পেসিফিকেশন দরকার হচ্ছে না। কিন্তু ফিউ এর ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি এটি প্লুরাল কাউন্টেবল নাউনের আগেই ব্যবহৃত হবে। তবে মনে রাখতে হবে যে ফিউ এবং লিটলের আগে আমরা আর যে কোনো ধরনের মডিফায়ারে ব্যবহার করি না কেন, একই নিয়ম হবে। আগের সেইটা যেই আমরা একটি বক্স দেখলাম, সেখান থেকে আমাদের মনে আছে যে ফিউ, এ ফিউ, অনলি এ ফিউ, এই জিনিসগুলোর যে করেসপন্ডিং ডিটারমাইনারগুলো একই থাকছে। সো আমি ফিউ এর আগে যাই ব্যবহার করি না কেন, যে ধরনের মডিফায়ারে ব্যবহার করি না কেন, দিন শেষে কিন্তু আসলে একই নিয়ম প্রযোজ্য হবে। সেন্টেন্সে যদি আমরা এক্সাম্পলটি দেখি, দেয়ার ইজ ফিউ টাইম টু ওয়েস্ট, এটি একটি ইনকারেক্ট সেন্টেন্স। কেন ইনকারেক্ট সেন্টেন্স? শুরুতে দেখতে পাচ্ছি টাইম, এই জিনিসটি হচ্ছে আমার একটা আনকাউন্টেবল নাউন, কিন্তু ফিউকে আমি আনকাউন্টেবল ব্যবহার করতে পারছি না। ফিউকে আমার অবশ্যই কাউন্টেবলের আগে ব্যবহার করতে হবে। যেহেতু টাইম একটা আনকাউন্টেবল নাউন, এর আগে আমি ফিউকে ব্যবহার করতে পারবো না। ফিউ এর জায়গায় আমাদের করেসপন্ডিং ডিটারমাইনার লিটল, সেটি ব্যবহার করতে হবে। দেয়ার ইজ লিটল টাইম টু ওয়েস্ট, এইটি একটি কারেক্ট সেন্টেন্স হবে, কারণ টাইম একটা আনকাউন্টেবল নাউন, এর আগে অ্যাপ্রোপ্রিয়েট ডিটারমাইনারটি আমার লিটল হবে। আচ্ছা, আর সেকেন্ড নোটটাতে আসি। লিটলের এবং ফিউ এদের মিনিং কীভাবে হতে পারে। ফার্স্ট অফ অল, ফিউ এবং লিটল তারা আমাকে পজিটিভ মিনিংও দিতে পারে, তারা আমাকে নেগেটিভ মিনিংও দিতে পারে। প্রথমত, যদি শুধুমাত্র ফিউ কিংবা শুধুমাত্র লিটল এই শব্দগুলো ব্যবহার হয়, তারা সবসময় আমাকে একটি নেগেটিভ অর্থ দিবে। আবারও বলি, শুধুমাত্র ফিউ অথবা শুধুমাত্র লিটল এই শব্দগুলো যদি ব্যবহার হয়, তারা সবসময় আমাকে একটি নেগেটিভ মিনিং দিবে। এদের অর্থ হবে নট আ লট অথবা নেই বললেই চলে। যেরকম আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এটার মানে কিন্তু এটি না যে আমার বেশ কিছু বন্ধু রয়েছে, না। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস এটির মানে হচ্ছে আমার বন্ধু নেই বললেই চলে, একটা নেগেটিভ মিনিং দিবে, কোনো পজিটিভ মিনিং দিবে না। সো কি দেখলাম, শুধুমাত্র ফিউ যে ব্যবহার হলো, এই শুধুমাত্র ফিউ ব্যবহার হওয়ার কারণে সে আমাকে একটি নেগেটিভ টাইপের অর্থ দিল, নেই বললেই চলে এরকম একটি অর্থ দিল। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে আমার বন্ধু নেই বললেই চলে। কিন্তু আমি যদি পজিটিভ মিনিংই করতে যেতাম, তাহলে আমি যদি এদের আগে এ বসাতাম, তাহলেই এরা পজিটিভ অর্থ দিত। কখন পজিটিভ অর্থ দিত? আমি যদি ফিউ অথবা লিটলের আগে শুধুমাত্র এ বসাতাম, তাহলে এরা আমাকে একটি পজিটিভ অর্থ দিত। আ ফিউ, আ লিটল এদের অর্থ হচ্ছে সাম বা কিছু। এখন যদি আমি বলি আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, এটার মানে হবে আমার বেশ কিছু বন্ধু আছে। আমি যখন বলছিলাম আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এটি আমাকে একটি নেগেটিভ ভাইব দিচ্ছিল যে আমার প্রায় বন্ধু নেই বললেই চলে। কিন্তু আমি যখন বলছি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আ ফিউ ফ্রেন্ডস, এটি আমাকে একটি পজিটিভ টাইপের মিনিং দিচ্ছে। এখন মানে হয়ে যাচ্ছে আমার বেশ কিছু বন্ধু রয়েছে। তো দেখলাম যে ফিউ এবং লিটল এদের পজিটিভ মিনিংও হয়, নেগেটিভ মিনিং হয়। আমরা ফিউ নিয়ে এক্সাম্পল দেখলাম, লিটলের ক্ষেত্রেও একই হবে। আমি যদি বলি আই হ্যাভ লিটল মানি অথবা আই হ্যাভ লিটল ওয়াটার, আমি যদি এই কথাটি বলি আই হ্যাভ লিটল ওয়াটার, এটার মানে হবে আমার হাতে পানি নেই বললেই চলে, কিংবা আমার কাছে পানি নেই বললেই চলে। আই হ্যাভ লিটল ওয়াটার, এটি নেগেটিভ মিনিং দিচ্ছে। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ আ লিটল ওয়াটার, আমি বলতে পারবো আমার কাছে বেশ কিছু পানি রয়েছে, এটি পজিটিভ মিনিং দিবে। তো ফিউ এর ক্ষেত্রে এবং লিটলের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই একই জিনিস দাঁড়াবে। এক্সাম্পলটা যদি একটু লক্ষ্য করি, আমাদের কি লক্ষ্য করতে হবে? আবারও বলছি, আমাদের প্রথমত লক্ষ্য করতে হবে এই ধরনের ডিটারমাইনার বসানোর জন্য প্রথমত আমাদের লক্ষ্য করতে হবে আমার নাউনটি কাউন্টেবল আসছে নাকি আনকাউন্টেবলের আসছে।
এটি আগে আমাদের ডিটারমাইন করতে হবে। দেন আমাদেরকে দেখতে হবে যে সেন্টেন্সের মিনিংটি কি আসলে আমাকে একটু পজিটিভ ভাইব দিচ্ছে নাকি নেগেটিভ ভাইব দিচ্ছে। সেই ভাইব অনুযায়ী হচ্ছে আমরা ডিটারমাইনারের সাথে এক দুইটা মডিফায়ার ব্যবহার করব। একটু আগে যেরকম দেখলাম যে ফিউ এবং লিটলের সাথে এ ব্যবহার করে পজিটিভ বানাচ্ছি, ব্যাপারটা সেরকম। এক্সাম্পলে দেখলে অনেক ক্লিয়ার হয়ে যাবে। দেখি, ইভেন দো উই আর লিভিং ইন দ্য 21st century, dash is currently available to researchers and scientists who study about the vast universe. বেশ বড় সেন্টেন্স, কিন্তু কি বলার চেষ্টা করলো? যদিও আমরা একবিংশ শতাব্দীতে বসবাস করি, dash is currently available to researchers and scientists who study about the vast universe. যেসব রিসার্চার্স এবং সায়েন্টিস্টরা এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে পড়াশোনা করেন তাদের কাছে ড্যাশ কারেন্টলি অ্যাভেলেবল রয়েছে। কি কারেন্টলি অ্যাভেলেবল রয়েছে? এখানে দেখলাম আমার ইনফরমেশন নিয়ে কথা হচ্ছে। সো একটু আগে আমি কি বললাম, আমার এই ধরনের ডিটারমাইনার ফিক্স করার জন্য প্রথমে কি দেখতে হবে? প্রথমেই দেখতে হবে যে নাউনটির আগে ব্যবহার হচ্ছে সেই নাউনটি কি আমার কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। আমরা জানি ইনফরমেশন একটি আনকাউন্টেবল নাউন, এবং আমরা জানি ফিউ এই শব্দটি কখনো আমার কাউন্টেবল নাউনের আগে হবে না। ফিউ সবসময় ফিউ কখনোই আমার আনকাউন্টেবলের আগে হবে না। ফিউ সবসময় আমার কাউন্টেবলের আগে হতে হবে। কিন্তু ইনফরমেশন যেহেতু একটি আনকাউন্টেবল নাউন, সেহেতু অপশন এ এবং অপশন বি এই দুটিকে আমরা ক্রস করে দিতে পারি। আমরা জানি দুটি হবে না। কেন হবে না? কারণ ইনফরমেশন আনকাউন্টেবল নাউন এবং ফিউ আসলে আনকাউন্টেবলের আগে হবে না। এখন আসি, তাহলে আমাদের অ্যান্সার হবে আইদার অপশন সি অথবা অপশন ডি। এখন আমরা আসি এই সেন্টেন্সের ভাইবটি কি, কোন টাইপের ভাইব দিচ্ছে। লক্ষ্য করি, সেন্টেন্সের মানে হচ্ছে যদিও আমরা একবিংশ শতাব্দীতে বাস করি, আমাদের হাতে যারা রিসার্চার এবং সায়েন্টিস্টরা আছে তাদের হাতে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে কীরকম ইনফরমেশন রয়েছে সেটি জানতে চাচ্ছে আমাদের এখানে। লক্ষ্য করুন, আমাদের যে ফার্স্ট যে সেন্টেন্সটি আছে, ইভেন দো উই আর লিভিং ইন দ্য 21st century, যদিও আমরা একবিংশ শতাব্দীতে বসবাস করি। দেখেন, যখন যদিও দিয়ে আমরা কথা বলছি তখনই কি আমাদের মাথায় একটু চলে আসছে না যে তাহলে পরের সেন্টেন্স আমাকে নেগেটিভই হবে, যদিও এটা হয়েছে তাহলে হয়তো তারপর একটা জিনিস হয় নাই, এরকম একটা জিনিসের কি কিন্তু ভাইব দিচ্ছে। তো সেন্টেন্সটা পড়েই আমরা বুঝতে পারছি এটি আসলে আমাকে এটা নেগেটিভ ভাইব দিচ্ছে। এবং আমি জানি আমি যখন ফিউ অথবা লিটলের আগে এ ব্যবহার করব সেটি আমাকে পজিটিভ মিনিং দিবে। কিন্তু আমার সেন্টেন্সের ভাইবটি যেহেতু নেগেটিভ, তাহলে আমি বলবো অপশন ডিও হবে না, আমার অপশন সি হওয়ার কথা। দেখি আমার অপশনটি আসলে সি হবে কিনা। হ্যাঁ, অ্যান্সার আমার অপশন সি হবে, লিটল ইনফরমেশন। কেন লিটল ইনফরমেশন হবে আমরা মাত্রই ডিসকাস করলাম। আচ্ছা, এখন কিছু ইম্পর্টেন্ট রুলসে আসি। আমরা ইউসেজ পড়লাম, 4 ধরনের ইউসেজ পড়ার পরে আমরা ডিটারমাইনারগুলো দেখলাম। কিছু ডিটারমাইনারের আগে আমরা এ অথবা লিটল এই ধরনের এই শব্দগুলো ব্যবহার করছিলাম। ফিউ এবং লিটলের আগে আমরা এ ব্যবহার করছিলাম, দেখলাম যে তারা পজিটিভ হচ্ছিল, নেগেটিভ হচ্ছিল এক সময়। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট রুলস দেখি। আমরা সাধারণত জানি যে আনকাউন্টেবলের আগে এ বা এন ব্যবহৃত হয় না, তবে আমরা আনকাউন্টেবল নাউনের আগে ক্ষেত্র বিশেষে এ বা এন ব্যবহার করতে পারি, কিন্তু তারপরও একটি কাউন্টেবল নাউনের সাহায্য নিয়ে তখন আমরা আনকাউন্টেবলের আগে এ বা এন ব্যবহার করতে পারবো। কিন্তু সেই এ বা এনটি কিন্তু আমার কাউন্টেবল নাউনের ঠিক আগেই হবে না, সেটি কোনো আনকাউন্টেবল নাউনের ঠিক আগেই হবে না, সেটি একটি কাউন্টেবল নাউনকে নিয়ে আসতে হবে, এরপর আমি এ বা এন ব্যবহার করতে পারবো। সো আমার স্ট্রাকচারটি হচ্ছে এরকম হবে, এ বা এন হবে, এরপর কাউন্টেবল নাউনটি হবে, এরপর অফ হবে, দেন হচ্ছে আমার আনকাউন্টেবল নাউনটি হবে। মাত্রই যেটা বললাম, এ বা এন হয়তো ব্যবহার করা যাবে, কিন্তু এই আনকাউন্টেবল নাউনটির এক্স্যাক্ট সাথেই ব্যবহার হবে না। সেটি করার জন্য আগে আমার একটা কাউন্টেবল নাউন আনতে হবে, তার আগে এ বা এন ব্যবহার করতে হবে। কিরকম স্ট্রাকচারটি দেখলাম, এখন এক্সাম্পল দেখি। সাপোজ ইকুইপমেন্ট একটা শব্দ, আমরা জানি কি ইকুইপমেন্ট কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন? আমরা জানি ইকুইপমেন্ট একটা আনকাউন্টেবল নাউন। আগের লেকচারে আমরা একটা বক্স দেখেছিলাম যে কিছু শব্দ স্বভাবতই আনকাউন্টেবল হয়,
এর মধ্যে একটি ছিল হচ্ছে ইকুইপমেন্ট। সো আমি যখন ইকুইপমেন্ট নিয়ে একটি সেন্টেন্স মেক করি, সেন্টেন্সটি যদি এরকম আসে, হি গেভ মি অ্যান ইকুইপমেন্ট, এটি কি আমার সঠিক সেন্টেন্স হবে নাকি সঠিক হবে না? এটি সঠিক হবে না, এটি একটি ভুল সেন্টেন্স। কেন? কারণ আমি জানি ইকুইপমেন্ট একটা আনকাউন্টেবল নাউন, এর আগে আমি অ্যান ব্যবহার করেছি, যেটা আসলে ঠিক না। এখন আমি স্ট্রাকচারটা কি পড়েছিলাম, আমার যদি আনকাউন্টেবল নাউনের আগে এ বা অ্যান আনতেই হয় তাহলে কি করতে হবে, আমার ফার্স্টে এ বা অ্যান জিনিসটি আনতে হবে, দেন একটা কাউন্টেবল নাউন আনতে হবে, দেন অফ আনতে হবে, তারপর আমার আনকাউন্টেবল নাউনটি আনতে হবে। স্ট্রাকচারটি মনে পড়লো। এখন আমি এই শব্দটি নিয়েই আবার কাজ করি। ইকুইপমেন্ট আগে শব্দটি আসলো, আমি এখন একটি সেন্টেন্স বানাই। সেন্টেন্সটি আমি যদি দেখি, হি গেভ মি আ পিস অফ ইকুইপমেন্ট, এটি যদি আমি বলি, এখন এই সেন্টেন্সটি কি ঠিক হবে? হ্যাঁ, এই সেন্টেন্সটি এখন ঠিক হবে। কিভাবে ঠিক হচ্ছে? প্রত্যেকটা স্ট্রাকচারের কালারের সাথে আমি মিলিয়ে দেখি আমার প্রথমে এ বা অ্যান হবে, রেড কালার আমি দেখলাম এ বা অ্যান হয়েছে, দেন আমার একটা কাউন্টেবল নাউন হতে হবে। ব্লু কালারে আমি দেখলাম পিস, আমি এটি একটি কাউন্টেবল নাউন, পিস একটা কাউন্টেবল নাউন, এটি দিলাম। তারপর আমি দেখলাম অফ হতে হবে, পার্পল কালার দেওয়া আছে, আমি অফ দিলাম। এবং শেষে আমার একটা কাউন্টেবল নাউন থাকবে, গ্রিন কালারে এটি দেখতে পাচ্ছি, এই যে আমার একটা আনকাউন্টেবল নাউন আমি ব্যবহার করছি। একটু আগে সেম আনকাউন্টেবল নাউনটির আগে আমি এ বা অ্যান ব্যবহার করে ভুল করেছিলাম। এখনও আমি তার আগে কিন্তু এ বা অ্যান ব্যবহার করছি, কিন্তু তার আগে আমার কাউন্টেবল নাউন আনতে হয়েছে, অফ আনতে হয়েছে, এবং এদের আগে হচ্ছে আমার একটি এইটি ব্যবহার করা লেগেছে, মানে এ বা অ্যান বা এ আর্টিকেলটি ব্যবহার করা লাগলো। এরকম আরও বেশ কিছু এক্সাম্পলস যদি আমরা দেখি, এই ধরনের আনকাউন্টেবল নাউনের আগে আমার যদি এ বা অ্যান আনতে হয় তাহলে কোন ধরনের কাউন্টেবল নাউন আনতে হবে। এক্সাম্পল যদি দেখি, আমি যদি অ্যাডভাইস শব্দটি বলতে চাই, অ্যাডভাইসের আগে যদি আমি এ ব্যবহার করতে যাই, তখনও কিন্তু আমার কাউন্টেবল নাউন হিসেবে পিস শব্দটি আনতে হবে। আমি বলতে পারবো আ পিস অফ অ্যাডভাইস, আমি শুধুমাত্র অ্যান অ্যাডভাইস বলতে পারবো না। আমি যদি ইনফরমেশনের আগে আর্টিকেল এ বা অ্যান ব্যবহার করতে চাই, আমার বলতে হবে আ পিস অফ ইকুইপমেন্ট। আমি যদি ব্রেডের আগে ব্যবহার করতে চাই, ব্রেডকে কিন্তু আমরা আসলে গুনতে পারি না, আমি যদি ব্রেডের আগে বলতে চাই তখন আমার বলতে হবে আ লোফ অফ ব্রেড, অথবা আমার বলতে হবে আ স্লাইস অফ ব্রেড, দুইটার যে কোনো একটা। আমি যদি কর্নের কথা বলতে চাই, এটিও একটি আনকাউন্টেবল নাউন, এর আগে আমার ব্যবহার করতে হবে অ্যান ইয়ার অফ কর্ন। আমি যদি বলি বাতাসের একটি ঝটকা গেল, আমি কিন্তু বাতাসকে গুনতে পারছি না, আমি কিন্তু এই যে বাতাসের একটা ঝটকা গেল, সেই ঝটকাটাকে গুনতে পারছি, সেটিকে আমি কি বলবো? আ গাস্ট অফ উইন্ড। সোপের ক্ষেত্রে বলবো আ বার অফ সোপ, লাইটনিংয়ের ক্ষেত্রে বলবো আ বোল্ট অফ লাইটনিং, থান্ডারের ক্ষেত্রে বলবো আ ক্ল্যাপ অফ থান্ডার। সো এভাবে আমরা আনকাউন্টেবল নাউনের আগে এ বা অ্যান ব্যবহার করতে পারি, সেটিও একটি কাউন্টেবল নাউনের সাহায্য নিয়ে। সেকেন্ড ইম্পর্টেন্ট রুলসটা দেখি। কাউন্টেবল নাউন সাধারণত একা ব্যবহার হয় না, এটির আগে অবশ্যই ডিটারমাইনার থাকবে, অথবা এটি প্লুরাল হবে। কি পড়লাম? কাউন্টেবল নাউন সাধারণত কখনো একা ব্যবহৃত হয় না, এদের আগে অবশ্যই একটি ডিটারমাইনার থাকবে, যদি না থাকে তাহলে এরা সাধারণত প্লুরাল হয়ে থাকবে। এক্সাম্পল যদি দেখি, সিন্স হি হ্যাড নো জব হি ওয়াজ লুকিং ফর ড্যাশ, যেহেতু তার কোনো জব ছিল না, হি ওয়াজ লুকিং ফর, কি হবে? সে আরেকটা কাজে খুঁজছিল, তাই না? তার হচ্ছে এখন কোনো কাজ নেই, সে একটা কাজ খুঁজতেছে, তাই না? এটাই তো আসলে সম্ভবত হওয়ার কথা। এখন আমার এখানে জব নিয়ে কথাবার্তা হচ্ছে, সো আমার এখানে তাহলে ওয়ার্ক এই জিনিসটি হবে না। অথবা আমি এইভাবেও চিন্তা করি, জব সাপোজ আমি এইটা দেখলামও না, এখানে জব রয়েছে নাকি আমি এইটা কনসিডারেশনে গেলাম না। আমি জানি ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, ওয়ার্কের আগে আমি তাহলে এ বা অ্যান ব্যবহার করতে পারবো না, সো অপশন এ বাদ। ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন, একে আমি প্লুরালও করতে পারবো না, সো অপশন ডিও বাদ। এখন আইদার অপশন বি অথবা অপশন সি হচ্ছে আমার অ্যান্সার। লক্ষ্য করি এখানে কি বললাম, কাউন্টেবল নাউন সাধারণত একা কখনোই ব্যবহার হবে না, আইদার এদের আগে ডিটারমাইনার থাকবে অথবা এরা প্লুরাল রূপে ব্যবহার হবে। আমরা জানি জব একটা কাউন্টেবল নাউন,
এবং দুই ক্ষেত্রেই কিন্তু জব আসলে সিঙ্গুলার অবস্থায় আছে এবং আমরা জানি সিঙ্গুলার অবস্থায় সে এভাবে হবে না, আইদার সে শুধুমাত্র প্লুরাল অবস্থায় থাকবে অথবা তার আগে ডিটারমাইনার হতে হবে, একা কাউন্টেবল নাউন থাকবে না। সো অপশন সিও আমার হবে না। আমার এই যে জবের আগে কাউন্টেবল নাউনের আগে আমার একটা এ বা একটা ডিটারমাইনার থাকতে হবে। তো আমার অ্যান্সার হবে অপশন বি। ইয়েস, অপশন হবে আমার অ্যান্সার হবে আমার অপশন বি। বুঝলাম যে কাউন্টেবল নাউনের আগে আমার অবশ্যই যে ডিটারমাইনার থাকতে হবে অথবা একে প্লুরাল থাকতে হবে। মানে বেসিক্যালি এক কথায় বলতে সিঙ্গুলার কাউন্টেবল নাউন একা সাধারণত ব্যবহার হবে না, আইদার তার আগে এটা ডিটারমাইনার থাকবে অথবা কাউন্টেবল নাউনটি প্লুরাল হিসেবে ব্যবহৃত হবে। এই গেল আমার সেকেন্ড রুল। থার্ড রুলে আসি। আমরা জানি আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়, কিন্তু আমি কিন্তু এদেরকে যদি এদের এককে নিয়ে যাই, এদের এককের হিসাবে আমি এদেরকে বলি, তখন কিন্তু তাদেরকে আমরা প্লুরাল করতে পারবো। কিন্তু যদিও আমি তাদের এককে প্লুরাল করছি, কিন্তু তারা কিন্তু আসলে একটি আনকাউন্টেবল নাউনই থেকে যাবে সবসময়। আবারও যদি বলি, আমরা জানি আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হবে, কিন্তু এদের এককে ব্যবহার করে আমরা এদেরকে প্লুরাল করতে পারি। কিন্তু যদিও আমরা এদের এককে ব্যবহার করব, কিন্তু এদের মিনিংটি কিন্তু আসলে সে আনকাউন্টেবল নাউনটিই থাকবে। যেহেতু আনকাউন্টেবল নাউনটিই থাকবে, তাদের যে ভার্বটি সেটি অবশ্যই সিঙ্গুলার হবে, তারা প্লুরাল হবে না। যেরকম লক্ষ্য করি, টাইম এটি একটি আনকাউন্টেবল নাউন, ডিস্টেন্স আরেকটি আনকাউন্টেবল নাউন। টাইমের একটা একক হচ্ছে মান্থ বা মাস। এই মাসকে কিন্তু আমরা গুনতে পারি, 1 মাস, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস পর পরীক্ষা, এভাবে কিন্তু আমি মান্থকে গুনতে পারি, কিন্তু আমি কিন্তু টাইমকে গুনতে পারছিলাম না। আবারও দেখি ডিস্টেন্স, আমি কিন্তু এই ডিস্টেন্সকে আসলে আমি গুনতে পারি না, আমি মাইল গুনতে পারি, 1 মাইল, 2 মাইল, 3 মাইল, এটি একককে আমি গুনতে পারছি। সো আমি টাইমকে কিন্তু প্লুরাল করতে পারবো না, কিন্তু আমি এই মান্থ কিংবা মাইল এদেরকে প্লুরাল করতে পারবো। কিন্তু যদিও আমি এদেরকে প্লুরাল করব, এরা সাবজেক্ট হিসেবে ব্যবহার হলেও এদের ভার্বটি প্লুরাল হবে না, সিঙ্গুলার হবে। এরকম দেখি, 4 months ইজ আ লং টাইম। 4 মাস বেশ বড় একটি সময়, 4 মাস বড় একটি সময়। দেখুন 4 months, এখানে কিন্তু আমি এই জিনিসটাকে কাউন্ট করতে পারছি 4 months, কিন্তু যদিও আমি এখানে 4 months বলার চেষ্টা করছি, আসলে এর মিনিংটি কি দিচ্ছে আমাকে? 4 months একটা টাইম ইন্ডিকেট করছে, রাইট? আমি একটি টাইমের কথা বলছি। টাইম কিন্তু আমার একটা আনকাউন্টেবল নাউন, যেহেতু আমি একটি একক ব্যবহার করলেও আমি একটি আনকাউন্টেবল নাউনকেই মিন করছি, সেহেতু আমার ভার্বটিও অবশ্যই সিঙ্গুলার হবে। 4 months আর এ লং টাইম এটি হবে না, হবে হচ্ছে 4 months ইজ আ লং টাইম। আরেকটা এক্সাম্পল দেখি, The 20 miles drive along the countryside was very pleasant. The 20 miles drive along the countryside was very pleasant. লক্ষ্য করি এখানেও the 20 miles এটি কিন্তু আমি গুনতে পারছি, 20 miles 20 মাইল হয়েছে, এই এককটাকে গুনতে পারছি, কিন্তু এই এককটি কিন্তু আসলে আমার কিন্তু ডিস্টেন্স প্রকাশ করছে, তাই না? এই ডিস্টেন্সকে কিন্তু আমি আসলে গুনতে পারবো না, এটি একটি আনকাউন্টেবল নাউন। তো যেহেতু আমার এই আনকাউন্টেবল নাউনটি আমার প্লুরাল ভার্ব নিতে পারবে না, সেহেতু আমার ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হতে হবে। এই জিনিসটি একটু ট্রিকি, আমাদের বেশ প্র্যাকটিস করতে হবে আসলে। এটা আপনি যদি এক্সপেক্ট করেন যে আজকে আপনি লেকচারটি দেখবেন এবং সবসময় আপনার মনে থাকবে, তাহলে কিন্তু ব্যাপারটি সেরকম হবে না, ভুল করবেন। আপনার এই ধরনের জিনিসগুলো বেশ কয়েকবার অনেকদিন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে আপনার মাথায় শুরুতেই ক্লিক করে ফেলবে যে 4 months যদিও আমাকে একটি প্লুরাল সময় বোঝাচ্ছে, কিন্তু সময় কিন্তু আসলে একটা আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই এর ভার্বটি আমার সিঙ্গুলার হতে হবে। তো এই গেল আমার থার্ড রুল। এখন আছে ফোর্থ রুলে। কিছু আনকাউন্টেবল নাউন থাকবে, তাদেরকে আমরা কাউন্টেবল হিসাবে ব্যবহার করতে পারবো অনলি ইফ তারা যদি বিভিন্ন ধরনের এই কথাটা বোঝায়, তখনই আমরা আনকাউন্টেবল নাউনগুলোকে
কাউন্টেবল হিসেবে ব্যবহার করতে পারি। যেরকম ক্রপ, এটি একটি আনকাউন্টেবল নাউন, শস্যকে আমি গুনতে পারি না। কিন্তু আমি যদি বিভিন্ন প্রকারের শস্য, বিভিন্ন প্রকারের ফসল এই মিনিংয়ে যেতে চাই, তাহলে আমি কিন্তু ক্রপস বলতে পারবো। বাট ইন জেনারেল আমি ক্রপস কখনোই বলতে পারবো না, আমাকে ক্রপ বলতে হবে। কিন্তু আমি যদি বিভিন্ন প্রকার ফসল শুধুমাত্র এই মিনিংটা ইউজ করতে চাই, তখন সেখানে ক্রপস হবে। সিমিলারলি আমি যদি বিভিন্ন প্রকার খাবার এই মিনিংটি দিতে চাই, তাহলে আমার ফুডস হবে। আমি যদি অনেকগুলো জলাশয়কে একসাথে বোঝাই, অনেকগুলো জলাশয়কে বলি, তখন আমি সেখানে ওয়াটার্স ব্যবহার করতে পারবো। আমি টাইম এই আনকাউন্টেবল নাউনটিকে কাউন্টেবল হিসেবে ব্যবহার করতে পারবো তখনই যখন বিভিন্ন সময় মানে বিভিন্ন বার করা হয়েছে কিংবা বিভিন্ন অকেশনের কথা উল্লেখ থাকবে, তখন আমরা তাকে কাউন্টেবল হিসেবে ব্যবহার করতে পারবো। যেরকম এক্সাম্পলস দেখি, দিস ইজ ওয়ান অফ দ্য ফুডস দ্যাট মাই ডক্টর হ্যাজ ফরবিডেন মি টু ইট। এটি অনেকগুলো খাবারের মধ্যে একটা যেটি ডাক্তার আমাকে খেতে মানা করেছেন। দেখেন, অনেকগুলো খাবারের মধ্যে একটা, ওয়ান অফ দ্য ফুডস। আমরা একটু আগে কি পড়েছিলাম? যদি বিভিন্ন প্রকার বোঝায় তাহলে আমি এদেরকে কাউন্টেবল হিসেবে ইউজ করতে পারবো। এই যে এখানে কিন্তু আমি বিভিন্ন প্রকার খাবারের মধ্যে একটা এই জিনিসটি বলেছি, ওয়ান অফ দ্য ফুডস। বিভিন্ন প্রকার খাবারের মধ্যে দিস ইজ ওয়ান, যেটা আমার ডাক্তার আমাকে খেতে মানা করেছে। এই যে আমি যে বিভিন্ন প্রকার খাবার বললাম, এই জন্যই আমি এটাকে প্লুরাল করতে পারলাম। প্লুরাল করে আমি এর সাথে এস বা ইএস যোগ করতে পারছি। পরেরটি দেখি, আই হ্যাভ ডান দিস সেভারাল টাইমস। বিভিন্ন সময় আমি এটা করেছি। একটু আগে আমরা বললাম বিভিন্ন বার, বিভিন্ন সময়, এই জিনিসগুলো যদি আমি বোঝাই, তাহলে আমি টাইমকে প্লুরাল হিসেবে লিখতে বা বলতে পারবো। এখানেও তাই দিচ্ছি। হি স্টাডিজ মিটস। সে বিভিন্ন প্রকারের মাংস নিয়ে গবেষণা করে, মাংস নিয়ে পড়াশোনা করে। এই যে বিভিন্ন প্রকার মাংস, বিভিন্ন ধরনের মাংস, এই কথাটি বলার জন্য, এই মিনিংটি প্রকাশ করার জন্য আমি মিটকে প্লুরাল মিটস বলতে পারছি। এখন একটি ছোট ইম্পর্টেন্ট নোট দেখি এর মধ্যেই। টাইম শব্দটি সাধারণত আমরা কাউন্টেবল হিসেবে ব্যবহার করতে পারি, আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু সেটা পুরোপুরি আমার কনটেক্সটের উপর ডিপেন্ড করে। আমরা আগের লেকচারে একটি দুটি এক্সাম্পল দেখেছিলাম, এবার আবার দেখছি। কনটেক্সটের উপর নির্ভর করে কিংবা আমার যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেটির উপর নির্ভর করে আমি বলতে পারবো টাইম কি আসলে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল হিসেবে ব্যবহার হবে। যখন আমার কোনো অকেশন বোঝাবে, তখন সেটিকে আমি কাউন্টেবল করতে পারবো। অকেশন মানে কিন্তু এখানে কোনো অনুষ্ঠান নট নেসেসারি সেরকম, অনেক বার হয়েছে, এই ধরনের জিনিসগুলো যদি আমি বোঝাই, সেটাও কিন্তু একটা অকেশন মানে একটা ঘটনা। যদি এরকম একটা ঘটনা বোঝাই আমরা, এই ঘটনা বোঝানোর মধ্যে আমরা টাইমকে কাউন্টেবল বলতে পারবো। কিন্তু আমি যদি নাম্বার অফ আওয়ার্স বোঝাই, নাম্বার অফ ডেইজ বোঝাই, নাম্বার অফ ইয়ার্স বোঝাই, নাম্বার অফ সেকেন্ডস বোঝাই, বা এই ধরনের আমরা কোনো ঘন্টার নাম্বার, দিনের নাম্বার, সেকেন্ড, মিনিট, এগুলো নাম্বার বোঝাই, সেটি কিন্তু আমার কাউন্টেবল হবে না, সেটি আসলে আনকাউন্টেবল হবে। এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ার হবে। যদি বলি উই হ্যাভ টু মাচ টাইম অন দিস হোমওয়ার্ক, এখানে টাইম আমার আনকাউন্টেবল হিসেবে ব্যবহার হচ্ছে। কেন? আমি এখানে কি বলছি? আমাদের এই কাজটি করার জন্য অনেক বেশি টাইম দরকার, মানে অনেক বেশি টাইম রয়েছে। অনেক বেশি টাইম মানে কি? অনেক বেশি ঘন্টা, অনেক বেশি সময়, অনেক বেশি বছর, অনেক বেশি মাস, হয়তো এরকম আমার জন্য বাকি আছে। তো আমি এই জিনিসটি ব্যবহার করছিলাম যে নাম্বার অফ আওয়ার্স, নাম্বার অফ ডেইজ, এই মিনিংয়ে কিন্তু আমার আসলে ব্যবহার হচ্ছিল। দ্যাটস ওয়াই এটি আনকাউন্টেবল। কিন্তু শি হ্যাজ বিন লেট ফর 6 times দিস সেমিস্টার, এটা কিন্তু আমার কাউন্টেবল হবে। কেন কাউন্টেবল হবে? কারণ এখানে 6 বারের কথা বলা হয়েছে, মানে 6টা ডিফারেন্ট অকেশনের কথা বলা হয়েছে। একটা ঘটনায়, 2টা ঘটনায়, এরকম করে ও 4টা ঘটনায় এই সেমিস্টারে লেট ছিল। দ্যাটস ওয়াই এই যে আমি ঘটনা বলছি কিংবা বার বা বিভিন্ন সময়, সেটি মিন করছি। দ্যাটস ওয়াই এটি হবে আমার কাউন্টেবল নাউন। সো আমরা দেখলাম টাইমকে আমরা কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করতে পারি, আমরা আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করতে পারি।
ফিফথ ইম্পর্টেন্ট রুলটা দেখি। 100, 1000, মিলিয়ন এক্সেট্রা এই শব্দগুলো যদি অনির্দিষ্টভাবে ব্যবহৃত হয় তাহলে এরা প্লুরাল হবে। 100, 1000, মিলিয়ন এরা যদি অনির্দিষ্টভাবে ব্যবহৃত হয় তাহলে এরা প্লুরাল হবে। কখন হচ্ছে? যখন এরা অনির্দিষ্টভাবে ব্যবহৃত হচ্ছে। যেরকম যদি এই ধরনের নাউনগুলো সংখ্যা থাকে তাহলে এস বা ইএস হবে না। কিভাবে হবে না আমরা জাস্ট এটা পড়ি, তারপর এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। এটা আমরা আগে পড়ি। যদি নাউনের আগে সংখ্যা থাকে তাহলে এস বা ইএস যোগ হবে না। যদি সংখ্যা না থাকে তাহলে এস বা ইএস যোগ হবে। এখন আমরা এক্সাম্পল দেখি। মিলিয়ন্স অফ ইয়ার্স এগো দ্য ইউনিভার্স ইভলভড। তো প্রথমত এই যে মিলিয়ন্স অফ ইয়ার্স এগো দ্য ইউনিভার্স ইভলভড, এটি যখন বলা হচ্ছে আমাকে কিন্তু খুব নির্দিষ্ট করে কিংবা স্পেসিফিক্যালি একটা টাইম বলছে না যে এত মিলিয়ন বছর আগে আমার এই বিশ্বব্রহ্মাণ্ড ইভলভ হয়েছিল, ইউনিভার্স ইভলভ হয়েছিল, এরকম কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম কিন্তু আমাকে দিচ্ছে না। যেহেতু এটি অনির্দিষ্টভাবে ব্যবহৃত হচ্ছে সেহেতু এটি প্লুরাল হচ্ছে। আবার আমি যদি এই ডিসকাশনটা দেখি, নাউনের আগে যদি সংখ্যাটা থাকে তাহলে এস বাই ইএস হবে না, সংখ্যা থাকে তাহলে এস বাই ইএস হবে না, যদি সংখ্যা না থাকে তাহলে হবে। লক্ষ্য করুন এই যে মিলিয়ন, এইটার আগে কি কোনো ধরনের সংখ্যা দেওয়া আছে? এই নাউনটির আগে আমি কোনো সংখ্যা ইউজ করেছি? না, আমি এর আগে সংখ্যা ইউজ করিনি। তো আমাকে বলেছে যদি সংখ্যা না থাকে তাহলে আমার এস বা ইএস যোগ হবে। এই জিনিসটি হয়েছে। মিলিয়ন্সের আগে কোনো ধরনের আমার সংখ্যা বসানো নেই। সংখ্যা না বসানোর কারণে এটি অনির্দিষ্টভাবে ব্যবহৃত হচ্ছে। আবার যদি বলি, যেহেতু মিলিয়ন্স, হান্ড্রেডস, থাউজেন্ডস এই ধরনের শব্দগুলোর আগে যেহেতু আমি কোনো সংখ্যা বসাবো না তখন সেটি আর নির্দিষ্ট থাকবে না, অনির্দিষ্ট হয়ে যাবে, তখন এরা প্লুরাল হবে, মানে তাদের শেষে আমরা এস বা ইএস যোগ করতে পারবো। আরেকটা এক্সাম্পল যদি দেখি, হান্ড্রেডস অফ বয়েজ আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম, এখানেও কিন্তু আমার অনির্দিষ্ট একটা সংখ্যা বলা হচ্ছে। শয়ে শয়ে ছেলেরা প্রোগ্রামটি অ্যাটেন্ড করছে, কিন্তু এখানে কত শ এটি কিন্তু আমার নির্দিষ্ট করে বলা নেই। সো এর আগে কোনো ধরনের সংখ্যা নেই, সেহেতু এটি অনির্দিষ্টভাবে ব্যবহৃত হচ্ছে। সো দ্যাটস ওয়াই এর আগে এর পরে এস বা ইএস হবে। এই জিনিসটি হয়েছে। কিন্তু আমি যখন বলবো 500 বয়েজ আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম, এখানে কিন্তু আমি বেশ স্পেসিফিক্যালি নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে 500 জন ছেলে, 500 বয়েজ, 500 জন ছেলেই প্রোগ্রামটি অ্যাটেন্ড করছে। এটির আগে কিন্তু আমি সংখ্যা ব্যবহার করলাম, এই নাউনটির আগে আমি সংখ্যা ব্যবহার করলাম। সংখ্যা ব্যবহার করার জন্য এর অনির্দিষ্ট নেই, এটি এখন নির্দিষ্ট হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি এর পরে এস বা ইএস যোগ করতে পারবো না, সেটি আমি করিনি। আমি লিখেছি 500 বয়েজ আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম, এখানে কোনো এস বা ইএস যোগ হয়নি। এটি হচ্ছে আমার ফিফথ রুল। সিক্স রুলটি দেখি। কিছু কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে শেষ নাউনটির আগের সব নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যে সকল নাউন অ্যাডজেক্টিভের কাজ করে সেগুলো প্লুরাল হবে না। আমরা কম্পাউন্ড নাউন কিন্তু আসলে পড়ে এসেছিলাম। কম্পাউন্ড নাউন হচ্ছে সেই নাউনগুলো একাধিক ওয়ার্ডগুলো মিলে যদি আমার একটা নাউনকেই বোঝায়, সেই নাউনটি হবে আমার কম্পাউন্ড নাউন। যেরকম এক্সাম্পল যদি বলি, ফুটবল ক্লাব, ডিনার পার্টি, ডিটেকটিভ স্টোরি, গ্রসারি স্টোর, ট্রাভেল এজেন্ট, এরা কিন্তু একাধিক শব্দ। এই দুইটা শব্দ মিলে কিন্তু আসলে আমার একটা জিনিসই বোঝাচ্ছে। আমি যখন ফুটবল ক্লাব বলছি তখন কিন্তু ফুটবল এবং ক্লাব আলাদা করে বোঝাচ্ছে না, আমাকে এমন একটা ক্লাবের কথা বলছে যারা ফুটবল খেলে। তো ফুটবল ক্লাব একটা কম্পাউন্ড নাউন, ডিনার পার্টি একটা কম্পাউন্ড নাউন, ডিটেকটিভ স্টোরি, গ্রসারি স্টোর, ট্রাভেল এজেন্ট, এরা এক একজন এক একটা কম্পাউন্ড নাউন। এই কম্পাউন্ড নাউনগুলোকে যখন আমরা প্লুরাল করব তখন কিন্তু আমরা সবগুলো শব্দকে প্লুরাল করি না। আমি যখন ফুটবল ক্লাব বলছি তখন একটা ফুটবল ক্লাব বলছি, কিন্তু আমি যখন অনেকগুলো ফুটবল ক্লাবের কথা বলবো, আমি যখন 5টা ফুটবল ক্লাবের কথা বলবো, আমি কিন্তু বলবো ফুটবল ক্লাবস। আমি কিন্তু ফুটবলস, ক্লাবস দুইটাকে প্লুরাল করব না। কেন প্লুরাল করব না? কারণ এই ধরনের নাউনের ক্ষেত্রে, কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে তাদের যে শেষ নাউনটি আছে, এই শেষ নাউনটির আগের সব নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। মানে
এটি যদি একটি কম্পাউন্ড নাউন হয়ে থাকে, ট্রাভেল এজেন্ট যদি একটি কম্পাউন্ড নাউন হয়ে থাকে, এর যে শেষ নাউনটি আছে এর আগের সব নাউনগুলোই আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তো যখন আবার প্লুরাল করতে হবে তখন এই অ্যাডজেক্টিভগুলোকে কিন্তু আমরা প্লুরাল করব না, আমরা শুধুমাত্র যেই নাউনটি থাকবে সেই নাউনটিকেই আমরা প্লুরাল করব। লক্ষ্য করুন, আমি যখন বলছি যে এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে ডাজন্ট নেসেসারিলি মিন এই ওয়ার্ডটি আসলে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এটি কিন্তু দিন শেষে আমার পুরো জিনিসটা কিন্তু আসলে কম্পাউন্ড নাউনই, কিন্তু কম্পাউন্ড নাউনের মধ্যেই আমার শেষ নাউনটি ছাড়া বাকি জিনিসগুলো হচ্ছে জাস্ট অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। সো আমি অ্যাডজেক্টিভকে প্লুরাল করব না, আমি শুধুমাত্র শেষ নাউনটিকেই প্লুরাল করব। এক্সাম্পল দেখেন, সত্যজিৎ রয়'s ডিটেকটিভ স্টোরিজ আর অ্যাডমায়ার্ড বোথ বাই ক্রিটিক্স অ্যান্ড জেনারেল রিডার্স। এই যে এই কম্পাউন্ড নাউনটির ডিটেকটিভ স্টোরিজ, কোন ধরনের স্টোরি? ডিটেকটিভ স্টোরি। এই জিনিসটি একটি কম্পাউন্ড নাউন এবং ডিটেকটিভ একটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। সো আমরা ডিটেকটিভকে প্লুরাল করব না, আমরা প্লুরাল করব স্টোরিজ এই শব্দটাকে, স্টোরি থেকে স্টোরিজ, এটি প্লুরাল হয়েছে। এই যে ফুটবল ক্লাবের এক্সাম্পল যেটা দিচ্ছিলাম, দ্য ফুটবল ক্লাবস অফ ইংল্যান্ড আর ডুইং ভেরি ওয়েল ইন চ্যাম্পিয়ন্স লিগ। যখন আপনারা এই ভিডিওটি দেখছেন তখন আসলে ব্যাপারটি হচ্ছে কিনা আই ক্যান প্রমিস দ্যাট আসলেই ইংল্যান্ডের ক্লাবগুলো ভালো করছে কিনা চ্যাম্পিয়ন্স লিগে, বাট আমার কথা হচ্ছে আমি ফুটবল ক্লাবস এই জিনিসটি বুঝতেই আমার এখন হচ্ছে। তো এই কম্পাউন্ড নাউনটিতে আমি যে শেষের নাউনটি আছে শুধুমাত্র সেটিকে প্লুরাল করলাম, আমি এর আগে যেটি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে তাকে প্লুরাল করলাম না। এখন এই সেম রুলটি আমার হাইফেনেটেড অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও কাজ করে। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কি আমরা আগের লেকচারগুলো থেকে বুঝতে পেরেছি যে আমার সেই কম্পাউন্ড নাউনের মতোই আমার হাইফেন দিয়ে দিয়ে যদি সেই নাউনটি গঠিত হয় তাহলে এর আগের জিনিসগুলো আমার অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেটি হচ্ছে আমার হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। যেরকম এক্সাম্পলস দেখি, দ্য কমিটি কনসিস্টেড অফ 6 মেম্বার হবে নাকি মেম্বার্স হবে? এখানে হবে 6 মেম্বার্স, অলরেডি কালার করা আছে, তারপরও আমি আবার টিক দিয়ে দিলাম যে দ্য কমিটি কনসিস্টেড অফ 6 মেম্বার্স। কেন? কারণ 6 দিয়ে আমি এখানে প্লুরাল বোঝাচ্ছি, তো মেম্বারকে আমার প্লুরাল করতে হবে। মানে আমি যদি বলি 6 মেম্বার্স, এই পুরো শব্দটা কিন্তু আসলে আমার একটা কম্পাউন্ড নাউন, তাই না? তো কম্পাউন্ড নাউনের মধ্যে আমি 6 দিয়ে বহুবচন বোঝাচ্ছি, প্লুরাল বোঝাচ্ছি, তো মেম্বারকে আমার প্লুরাল করতে হবে। আমি এখানে 6s বলবো না, আমার বলতে হবে 6 মেম্বার্স। এখন সেম জিনিস হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হিসেবে আমি ব্যবহার করলাম, উই ফর্মড 6 মেম্বার নাকি মেম্বার্স, টিম নাকি টিমস। লক্ষ্য করুন এখানে আমি কয়টা টিম করছি, আমি কিন্তু এখানে 6টা টিম করছি না, এখানে 6 লেখা আছে কিন্তু আসলে আমি টিম করছি কয়টা? 2টা। সো 2 কি আমার এখানে একটা প্লুরাল সংখ্যা প্রকাশ করছে। সো আমার যে নাউনটি থাকবে সেটিকে অবশ্যই আমার প্লুরাল হতে হবে, কারণ আমার 2টা টিম হচ্ছে, 2টা টিম হলে আমার প্লুরাল নাউন হচ্ছে, প্লুরাল নাম্বার অফ টিম হচ্ছে। সো দ্যাটস ওয়াই আমার এখানে নাউনটি আমি প্লুরাল করছি। এর আগে মানে এই যে পুরো আমার যেই কম্পাউন্ড নাউনটি আছে 6 মেম্বার অথবা মেম্বার্স, টিমস হচ্ছে যে এখানে কিন্তু আগের সবগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, মানে টিমসের আগের নাউনগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেটিকে কিন্তু আমরা প্লুরাল করব না, একটু আগে পড়ে আসলাম। দ্যাটস ওয়াই এখানে আবার 6 মেম্বার্স হবে না। অলদো একটু আগে এখানে 6 মেম্বার্স হয়েছিল, কিন্তু যখন আমি মেম্বার জিনিসটা আমার লাস্ট নাউন ছিল তাকে আমি প্লুরাল করছিলাম, কিন্তু এখানে কিন্তু মেম্বারটা লাস্ট নাউন নয়, লাস্ট নাউন হচ্ছে টিম। এই টিমকে আমি প্লুরাল করে টিমস করলাম। সো আগের অ্যান্সারটি হবে, আগের নাউনটি অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করে হবে মেম্বার। উই ফর্মড 6 মেম্বার টিমস। সো এটি হবে 2 hyphenated adjective 6 member teams। এই টিমকে কোয়ালিফাই করছে হচ্ছে এই হাইফেনেটেড অ্যাডজেক্টিভটা 6 মেম্বার্স। তো সিমিলারলি এই আরেকটা এক্সাম্পল যদি দেখি, I studied a 5-page book, I studied 5 pages of the book। আমরা কিন্তু আগের সেই এক্সপ্লেনেশনের মতোই হবে, আমার 5 পেজ হবে
কারণ এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, একটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এটি প্লুরাল হবে না। কিন্তু আমি যখন নাউন হিসেবে ব্যবহার করব পেজকে, তখন এর প্লুরাল হবে। এখন আসি আমরা আদার, অ্যানাদার, দি আদার এই ধরনের শব্দের ব্যবহারে। প্রথমত আমার সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে হচ্ছে এইভাবে ব্যবহারগুলো ইউজ হবে। আমি যদি সিঙ্গুলার নাউন হই প্রথম জনের ক্ষেত্রে, আমি যদি এমন কিছু সেন্টেন্স বলি এখানে বেশ কিছু মানুষের কথা উল্লেখ থাকে, সেই কেসে যখন আমি সিঙ্গুলার নাউন করে প্রকাশ করব কিংবা উল্লেখ করব, তখন প্রথম জনকে আমি ডিনোট করব ওয়ান দিয়ে, সেকেন্ড জনকে বা মাঝের জনকে যে থাকবে তাকে আমি বলবো অ্যানাদার দিয়ে, এবং লাস্টে যারা বাকি থাকবে তাদেরকে, অথবা লাস্টে যে বাকি থাকবে তাকে দি আদার বলবো। ঠিক আছে, আমরা এখানে ধরে নিচ্ছি তিনজনের প্রেজেন্স আছে। তো প্রথম জনকে আমরা ওয়ান বলবো, সেকেন্ড জনকে আমরা অথবা মাঝের জনকে আমরা অ্যানাদার বলবো, এবং শেষে যে বাকি থাকবে তাকে আমরা আদার বলবো, যখন আমি সিঙ্গুলার নাউন করে প্রকাশ করছি সেন্টেন্সে। কিন্তু আমি সেন্টেন্সে যদি প্লুরাল নাউন করে প্রকাশ করি, প্রত্যেকটা মানুষ কিংবা সব কিছুকে আমি প্লুরাল করে প্রকাশ করলাম, তখন প্রথম কয়েকজনকে আমি সাম বলে প্রকাশ করব। একটু আগে কি হচ্ছিল, আমি কিন্তু সিঙ্গুলার নাউন করে প্রকাশ করছিলাম, তো প্রথম জনকে আমি ওয়ান বলেছিলাম, কিন্তু এখন সেন্টেন্সে আমি কয়েকজনকে একসাথে প্রকাশ করছি। তো প্রথমে যাদেরকে প্রকাশ করব তাদেরকে আমি সাম দিয়ে ডিনোট করব, পরের যে মাঝের যে কয়জন যাদেরকে আমি ডিনোট করব তাদেরকে আদার অথবা আদার্স দিয়ে, এবং শেষে যে কয়জন বাকি থাকবে তাদের সবাইকে আমি দি আদার্স এটি দিয়ে প্রকাশ করব। এখন আমাদের শুধুমাত্র এই বক্সটি পড়ে কিংবা কনভারসেশন ডিসকাশনটি শুনে মনে হতে পারে যে আসলে এর ব্যবহারটি আমরা বুঝবো না, কেউ ব্যবহারটি কিরকম বুঝতে পারছেন না, কিন্তু এক্সাম্পল দেখলে আসলে বুঝবেন যে ইউসেজগুলো আসলে বেশ সহজ। এরকম দেখেন, এক্সাম্পল আমরা দেখি, 6 people were in the store, 6 জন স্টোরে ছিল। 2 were buying meat, 2 জন মাংস কিনছিল। ড্যাশ was looking at magazines, এখানে আমার একটা ড্যাশ দেওয়া, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে আমার যে ভার্বটি রয়েছে was, এটি একটি সিঙ্গুলার ভার্ব। তো আমার এখানে প্লুরালের যে শব্দগুলো আছে এটি কিন্তু ব্যবহার হচ্ছে না, আমার সিঙ্গুলারের ক্ষেত্রে এইগুলোর কিছু একটা ব্যবহার হবে। আচ্ছা, কি ব্যবহার হবে তার একটু পরে আসি। পরে দেখি, ড্যাশ ওয়াজ ইটিং আ ক্যান্ডি, আবারও সিমিলার থিং। এখানে আমার একটা সিঙ্গুলার ভার্ব, মানে এখানে আমার একটা সিঙ্গুলার নাউন বসতে হবে, এখানেও আমার সিঙ্গুলার নাউন বসতে হবে, এখানেও আমার সিঙ্গুলার নাউন বসতে হবে। ড্যাশ ওয়াজ ইটিং আ ক্যান্ডি বার, ড্যাশ ওয়ার ওয়াকিং অ্যারাউন্ড লুকিং ফর মোর ফুড, আরও কয়েকজন আমার মতো ছিল যারা আরও বেশি খাবারের জন্য ঘোরাফেরা করছিল। তো লক্ষ্য করুন, আমার মতো এই মানুষগুলো কিন্তু আসলে প্লুরাল সংখ্যায় আছে, আর খুবই স্বাভাবিক। তো এই মানুষগুলো প্লুরাল সংখ্যায় আছে, তো এদের সাথে আমি ওয়ার ব্যবহার করলাম, তো প্লুরাল নাউনের কিছু একটা ব্যবহার হবে এখানে। লক্ষ্য করুন, প্রথম কিছু মানুষের কথা বলা হয়ে গেছে এখানে, 2 were buying meat, প্রথম কিছু মানুষের কথা বলা হয়েছে, লাস্টে কিছু মানুষের কথা বা বাকিদের কথা বলা হবে। এরা কিন্তু মাঝের কিছু মানুষ, মাঝের একজন মানুষ ম্যাগাজিনের দিকে তাকায় আছে, মাঝের একজন মানুষ সে ক্যান্ডি বার খাচ্ছে, এরা কিন্তু মাঝের মানুষ। মাঝে বলতে যে আমার একদম এক্স্যাক্ট মিডলের মানুষটা হতে হবে সেটা না, মাঝে যে কয়জন থাকবে সমস্যা নিয়ে আসলে। তো যখন আমার এরকম হবে, মিডলের কিছু জিনিস বোঝাতে হবে, মিডলের কোনো মানুষ কিংবা কোনো বস্তু, এবং তারা সিঙ্গুলার হবে, তখন আমি অ্যানাদার ইউজ করব। তো এখানে আমার কি ইউজ হবে, অ্যানাদার। 2 were buying meat, another was looking at magazines, এখানেও হবে আমার another, another was eating a candy bar, এবং এখানে আমার প্লুরাল ব্যবহার হচ্ছে, এবং বাকি যারা আছে সেই বাকি সবজনকে আমি বোঝাচ্ছি, রাইট? 6 জন গেল, 2 জন মাংস কিনছে, একজন ম্যাগাজিনের দিকে তাকিয়ে আছে, একজন ক্যান্ডি বার খাচ্ছে, বাকির একটা কাজ করতেছে, রাইট? আমি বাকি সবাইকে যখন বোঝাচ্ছি তখন হচ্ছে আমি এই যে লাস্ট বাকি সবজনকে বোঝাবো, প্লুরাল হিসেবে বোঝাতে হবে, সেখানে হচ্ছে তাহলে দি আদার্স হবে। তো এখানে হবে দি আদার্স। অ্যান্সার যদি দেখি এটি হচ্ছে 6 people were in the store, 2 were buying meat, another was looking at magazines, another was eating a candy bar, এবং শেষে বাকি সবাইকে বোঝানোর জন্য the others were walking around looking for more food.
সো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে যে ব্ল্যাঙ্কগুলো আছে এই ব্ল্যাঙ্কে কি আসলে আমার প্রথম কিছু মানুষ কিংবা প্রথম একজন মানুষের কথা বলা হচ্ছে, নাকি মাঝের কিছু মানুষ অথবা মাঝের একজন মানুষের কথা বলা হচ্ছে, নাকি শেষে বাকি সবাই, নাকি বাকি একজন যে বাকি আছে তাকে নিয়ে কথা বলা হচ্ছে, সেটি আমার আইডেন্টিফাই করতে হবে। সেই অনুযায়ী আমার আদার, অ্যানাদার এবং দ্য আদার এর ব্যবহার হবে। এর আরেকটা এক্সাম্পল দেখি, আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। The army was practicing its drills. আর্মি তাদের ড্রিল প্র্যাকটিস করছিল। One group was doing artillery practice. একটা গ্রুপ আর্টিলারি প্র্যাকটিস করছিল। ড্যাশ ওয়াজ মার্চিং, একটা মার্চ করছিল। মানে এখানে যেহেতু ওয়াজ বলা আছে আমি বুঝে নিতে পারছি তাহলে আমার নাউনটিও সিঙ্গুলার হতে হবে, কারণ এখানে আমার ভার্ব সিঙ্গুলার। ড্যাশ ওয়াজ অ্যাট অ্যাটেনশন, আরেকটা গ্রুপ সেটিও আমার সিঙ্গুলার অবস্থায় আছে, ওয়াজ অ্যাট অ্যাটেনশন। অ্যান্ড ড্যাশ ওয়াজ প্র্যাকটিসিং কমব্যাট ট্যাকটিক্স, এখানেও আমার সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে। সো দেখি, আর্মি বেশ কিছু গ্রুপ মিলে একটা আর্মি হচ্ছে, তাদের কথা বলা হচ্ছে। একটা গ্রুপ কি করছিল? আর্টিলারি প্র্যাকটিস করছিল। এরপর যার কথা বলা হচ্ছে সে কি আসলে ফার্স্টের কোনো গ্রুপ বা লাস্টের কোনো গ্রুপ? না, সে কিন্তু ফার্স্টের কোনো গ্রুপও না, সে লাস্টের কোনো গ্রুপও না, সে মাঝের কোনো একটা গ্রুপের একটা। যেহেতু সে মাঝের কোনো একটা গ্রুপের একটা এবং আমি দেখতে পাচ্ছি এখানে আমার সিঙ্গুলার নাউন হতে হবে, তাহলে এখানে কি হবে? এখানে অ্যানাদার হবে। সো এখানে হবে অ্যানাদার। অ্যানাদার ওয়াজ মার্চিং। সিমিলার কেস এখানেও হবে অ্যানাদার ওয়াজ অ্যাট অ্যাটেনশন। এবং এখানে আরেকটি কথা বলা হচ্ছে নাকি আমার মানে আর একটি গ্রুপের কথা বলা হচ্ছে নাকি বাকি সবগুলো গ্রুপের কথা বলা হচ্ছে? এটি একটু তোমরা গেস করো কি হবে। এটা আমি এখন লিখলাম না, তোমরা গেস করো, দেখো এটার অ্যান্সার কি হবে। পজ করে চান্স নিয়ে দেখো, এরপর আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে হবে ফার্স্টের গুলো তো আমরা দেখালামই, অ্যানাদার হবে, লাস্টেরটি হচ্ছে অ্যান্ড দি আদার ওয়াজ প্র্যাকটিসিং কমব্যাট ট্যাকটিক্স। আসলে একই এক্সপ্লেনেশনই, কারণ কি আমার এই যে এখানে একটা যেই ভার্বটি আছে এটি সিঙ্গুলার, সো আমার নাউনটিকেও সিঙ্গুলার হতে হবে। এবং আমি যেহেতু মিডলের কাউকে কথা বলছি না, এটি হচ্ছে আমার লাস্ট গ্রুপ, সো আমার এখানে দি আদার হবে। সো আশা করি এখন আমরা বুঝতে পেরেছি যে কখন অ্যানাদার হবে, কখন আদার হবে এবং কখন দি আদার হবে। তারপরে অল্প দু একটি কথা বলে রাখতে পারি, সেটি হচ্ছে অ্যানাদার আমার ব্যবহার হবে যখন আমি কোনো কিছু খুব একটা নির্দিষ্ট করে বলবো না, যখন একটু অনির্দিষ্ট করে আমি বোঝাবো তখন আমার অ্যানাদার শব্দটা ব্যবহার হবে। কিন্তু আমি যদি একটু স্পেসিফিক্যালি বলতে যাই তখন আমার দি আদার শব্দটা ব্যবহার হবে। যেরকম আমি যদি একটি দোকানে পেন্সিল কিনতে চাই এবং আমাকে যদি একটি পেন্সিল দেওয়া হয় এবং আমি ওটা চাচ্ছি না, তখন আমি কি বলবো? আই ডোন্ট ওয়ান্ট দিস পেন্সিল, আমাকে অন্য একটি দেন। কিন্তু কোনটি দিতে বলবো সেটা আমি স্পেসিফিক্যালি বললাম না, তখন আমি বলবো গিভ মি অ্যানাদার ওয়ান, আমাকে আরেকটি দিন। কিন্তু এটি কিন্তু স্পেসিফিক না যে আমি আসলে কোন পেন্সিলটি চাচ্ছি। কিন্তু আমি যদি স্পেসিফিক্যালি বলি তখন আমি বলবো আই ডোন্ট ওয়ান্ট দিস পেন্সিল, গিভ মি দি আদার ওয়ান, অন্য আরেকটি সেইটি দেন, সেই পেন্সিলটি আমাকে দেন। এখানে কিন্তু আমি খুব স্পেসিফিক্যালি বলছি গিভ মি দি আদার ওয়ান, ওই জিনিসটি দেন। কিন্তু আমি যখন বলছি গিভ মি অ্যানাদার ওয়ান, এটা কিন্তু আমি নির্দিষ্ট করে বলছি না, এটা বেশ অনির্দিষ্টভাবে ব্যবহার হচ্ছে। সো সিমিলারলি যখন আমি হচ্ছে প্লুরাল নাউনের ক্ষেত্রে যখন আমি বেশি স্পেসিফিক্যালি বলবো না তখন হচ্ছে আমার আদার অথবা আদার্স এরা ব্যবহার হবে। যখন প্লুরাল নাউনের ক্ষেত্রে আমি বাকি সবাইকে একদম স্পেসিফিক্যালি বোঝাচ্ছি তখন দি আদার্স হবে। আচ্ছা, এখন একটা ছোট আমরা একটু এক্সারসাইজ করি, তাহলে আমাদের আইডিয়াটা আরো ভালো হবে। একটা রুমে 30 জন মানুষ আছে, 20 are from Latin America and dash are from dash countries। এখানে আমার কি হচ্ছে, আমি ভার্বগুলো খুব ভালো মতো খেয়াল করব। ভার্ব রয়েছে প্লুরাল ফ্রম ড্যাশ কান্ট্রিজ, এখানে আমার প্লুরাল ফর্মে রয়েছে নাউনটা। তো এখানে আমার কি হবে? সাম, ওয়ান, আদার, অ্যানাদার, দি আদার, দি আদার্স, কোন জিনিসটি হবে? পরের মিনি এক্সারসাইজটা দেখি। দেয়ার আর 7 স্টুডেন্টস ফ্রম জাপান, 7 জন জাপান থেকে আছে। ড্যাশ আর ফ্রম ইরান, ইরান থেকে কতজন আছে বলা নেই। অ্যান্ড ড্যাশ আর ফ্রম ড্যাশ প্লেসেস। আমরা আবারও নাউন এবং ভার্বগুলো খুব ভালো মতো খেয়াল করব।
আর প্লেসেস। এখন আপনি এটি অ্যান্সার করার চেষ্টা করেন। সাম হবে, ওয়ান হবে, আদার, আদার্স, অ্যানাদার, নাকি দি আদার, নাকি দি আদার্স, কোন জিনিসটি ব্যবহার হবে সেটি আমরা সলভ করার চেষ্টা করি। সো অ্যান্সারগুলো, এটা হচ্ছে আমার অ্যান্সার। দি আদার্স। সো প্রথমে there are 30 people in the room, 20 are from Latin America. 30 জন আছে, 20 জন ল্যাটিন আমেরিকা থেকে, ড্যাশ আর ফ্রম ড্যাশ কান্ট্রিজ। আচ্ছা, এখন আমি 30 জনের কথা বললাম, 30 জন রুমে আছে এবং বললাম 20 জন এক জায়গা থেকে আছে, এবং আমি বলছি যে বাকিরা হচ্ছে বাকি জায়গা থেকে আছে। সো এখানে প্রথমত আমি লক্ষ্য করেছিলাম যে আমার এখানে একটা প্লুরাল ভার্ব রয়েছে। সো অবশ্যই আমার এখানে একটা প্লুরাল নাউন হতে হবে, যেহেতু আমি বাকি সবাইকে বোঝাচ্ছি, সেহেতু আইদার দি আদার অথবা দি আদার্স হবে। দি আদার কেন হবে না এখানে? কারণ আমি এখানে এই যে প্লুরাল নাউনের কথা বলছি। সো দ্যাটস ওয়াই আমার এর অ্যান্সার হবে দি আদার্স। তারপর দি আদার্স আর ফ্রম ড্যাশ কান্ট্রিজ। এখন 30 জন আছে, 20 জন ল্যাটিন আমেরিকা থেকে আসে, কিন্তু দি আদার্স, যে বাকিরা, তারা আসলে কোন কান্ট্রি থেকে, ইন্ডিভিজুয়ালি কতজন, সেটা কি আমরা জানি না। কেন জানতে পারছি না? এটি দেখে বুঝতে পারছি যে আমাকে কান্ট্রিজ প্লুরালের কথা বলা আছে। সো বিভিন্ন রকমের কান্ট্রি হতে পারে, সেটা কিন্তু আমি স্পেসিফিক্যালি জানি না। সো আমি যেহেতু জানি না, সেহেতু আমি এখানে আদার অথবা আদার্স ব্যবহার করতাম, আমি এখানে আদার ব্যবহার করেছি। সিমিলারলি 7 জন জাপান থেকে ছিল, ড্যাশ আর ফ্রম ইরান, ড্যাশ আর ফ্রম ড্যাশ প্লেসেস। এখানে ইরান থেকে কয়জন আমি কিন্তু স্পেসিফিক্যালি বলতে পারবো না, বা এখানে কিন্তু আসলে লাস্টের গ্রুপটা নিয়ে কথা বলা হচ্ছে, এটা মাঝের একটা গ্রুপ নিয়ে কথা বলা হচ্ছে। তো মাঝের মিডলের একটা গ্রুপ নিয়ে কথা বলা হচ্ছে, সে একটি প্লুরাল ভার্ব নিচ্ছে, দ্যাটস ওয়াই এখানে আমার অ্যান্সার হবে আদার্স। পরেরটা সেম কেস, বাট এখানে কি হচ্ছে, সে মাঝের একটি গ্রুপ, কিন্তু তারপর যাদের কথা বলা হচ্ছে তারা কিন্তু লাস্টের কিছু মানুষকে নিয়ে কথা বলা হচ্ছে, বাকি সবাইকে নিয়ে কথা বলা হচ্ছে, এবং প্লুরাল ওয়েতে কথা বলা হচ্ছে, দ্যাটস ওয়াই দি আদার্স। এবং এখানে যেই কারণে দ্য আদার কান্ট্রিজ হয়েছিল, এখানেও আদার প্লেসেস একই কারণে হচ্ছে, স্পেসিফাইড না এবং প্লুরাল অবস্থায় আছে। সো এখন আসি আমরা ইচ এবং এভরি, এদের ব্যবহারের সময় এরা কিভাবে ব্যবহার হয়। দুটির মধ্যে আমি যদি প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে বোঝাই, তখন এদের আগে ইচ হবে। কখন ইচ হবে? যখন সেন্টেন্সে দুইটার মধ্যে কিংবা অনেকগুলোর মধ্যে হলেও প্রত্যেকটাকে আলাদা আলাদা একটা একটা করে ইন্ডিভিজুয়ালি যদি বোঝাই, তখন আমার সেটা ইচ হবে। যেহেতু আমি ইন্ডিভিজুয়ালি একজন একজন করে বোঝাচ্ছি, দ্যাটস ওয়াই সে সাধারণত সিঙ্গুলার, ইচের পরে সাধারণত সিঙ্গুলার নাউন বসে থাকে। কিন্তু আমি যদি ইচ অফ বলি, তাহলে এরপরে সাধারণত প্লুরাল নাউন বসে থাকবে। যেরকম আমি যদি বলি ইন আ ফুটবল ম্যাচ, ইচ টিম হ্যাজ 11 প্লেয়ার্স। প্রত্যেক ফুটবল ম্যাচেই প্রত্যেক টিমেই কিন্তু আসলে 11 জন করেই থাকে। ইচ টিম হ্যাজ 11 প্লেয়ার্স। প্রত্যেকটা টিমেই কিন্তু আসলে 11 জন থাকে। এই জিনিসটা আমি টিম দিয়ে ইন্ডিভিজুয়ালি এক একটা টিমকে আলাদা আলাদা করে বোঝাচ্ছি। তো যেহেতু আলাদা আলাদা করে একটা একটা টিম করে বোঝাচ্ছি, দ্যাটস ওয়াই ইচের সাথে আমার সিঙ্গুলার নাউন বা টিম হচ্ছে। কিন্তু আমি যখন ইচ অফ ব্যবহার করছি, তখন আমার নাউনটি কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে। ইচ অফ মাই ফ্রেন্ডস ওয়্যার ইনভাইটেড টু দ্য পার্টি। ওই পার্টিতে আমার প্রত্যেকটা ফ্রেন্ডকেই, প্রত্যেকটি, এই যেটা বললাম, প্রত্যেকটা ফ্রেন্ডকেই ইনভাইট করা হয়েছিল। সো ইচ অফের সাথে আমার নাউনটি প্লুরাল হচ্ছে। এখন আসি এভরির ব্যবহার। নিয়মিত বিরতিতে কোনো কাজ হচ্ছে এমন যদি আমি বোঝাই, তখন এভরি হবে। কখন এভরি হবে? যখন নিয়মিত বিরতিতে কোনো কাজ হওয়া বোঝাচ্ছে, তখন আমি এভরি দিব। কিন্তু এভরির পরে সাধারণত অফ বসে থাকে না। ইচের সাথে যেরকম অফ বসছিল, এভরির সাথে আমার এরকম অফ বসে থাকে না। নিয়মিত বিরতির কাজের কথা হলে তখন হচ্ছে আমার এভরি বসবে। এরকম দ্য বাস সার্ভিস ইজ এক্সেলেন্ট, দেয়ারস আ বাস এভরি 10 মিনিটস। এই যে এখানে প্রত্যেক 10 মিনিটে নিয়মিত বিরতিতে একটা কাজ হওয়া বোঝাচ্ছে। কাজ হওয়াকে এই যে বাস আসছে, সো আমার এই নিয়মিত কাজ হওয়া বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে এভরি ইউজ হয়েছে। এভরির সাথে অফ ব্যবহার সাধারণত হয় না। এখন আসি
কাইন্ড এবং টাইপ এদের ব্যবহারে। কাইন্ড এবং টাইপ এরা সিঙ্গুলারও হতে পারে, এরা প্লুরালও হতে পারে। এদের সাথে যে নাউনগুলো বসবে বা যে নাউনটি বসবে তার নাম্বারের অনুসারে হচ্ছে সে নিজেকে চেঞ্জ করবে। সো নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে কাইন্ড বা টাইপ এটি ব্যবহৃত হবে, যদি নাউন প্লুরাল হয় তাহলে কাইন্ডস অথবা টাইপস এইভাবে ব্যবহার হবে। তো এরা নিজেদেরকে নাউনের সাথে অ্যাডজাস্ট করে নেয়। যে নাউনটির সাথে ব্যবহার হচ্ছে সে যদি সিঙ্গুলার হয় তাহলে কাইন্ড টাইপ সেও সিঙ্গুলার হবে, যদি নাউন প্লুরাল হয় কাইন্ডস টাইপস এভাবে তারা প্লুরাল হয়ে যাবে। যেরকম এক্সাম্পলস যদি আমরা দেখি, এই ধরনের ফর্মুলা বা ইকুয়েশন দেখলে আমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু আগে আমরা এক্সাম্পল দেখি, তারপর আমরা দেখব যে ইকুয়েশনটি আসলে অনেক সহজ। যেরকম আ ল্যাব রিপোর্ট ইজ ওয়ান টাইপ অফ হোমওয়ার্ক। ল্যাব রিপোর্ট হচ্ছে এক ধরনের হোমওয়ার্ক। এখন এই টাইপের নাউনটি হচ্ছে হোমওয়ার্ক। হ্যাঁ, টাইপের নাউনটি হচ্ছে হোমওয়ার্ক, ল্যাব রিপোর্ট হচ্ছে এক ধরনের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটি কি আমার একটা আনকাউন্টেবল নাউন, এবং আমি জানি আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার। যেহেতু এটি সিঙ্গুলার একটা নাউন, দ্যাটস ওয়াই এর আগে টাইপ হয়েছে, এর আগে কিন্তু আমার টাইপস হয়নি। সিমিলারলি নিউজ ইজ ওয়ান কাইন্ড অফ শো, এক ধরনের শো। নিউজ হচ্ছে এক ধরনের শো, এটি আমার একটা শো, কিন্তু একটা আসলে কাউন্টেবল নাউন, কিন্তু যদিও এটা কাউন্টেবল নাউন এটা কিন্তু সিঙ্গুলার অবস্থায় আছে। দ্যাটস ওয়াই আমি এর আগে কাইন্ড ব্যবহার করলাম, কাইন্ডস ব্যবহার করিনি। এখন আমি এক্সাম্পলগুলো দেখার পরে ফর্মুলাটা দেখি আমার কি হচ্ছে। ফার্স্টে সিঙ্গুলার নাউন হবে, সিঙ্গুলার নাউন হলে আইদার কাইন্ড অথবা টাইপ এই হিসেবে ব্যবহার হবে। কাইন্ডও হতে পারে, টাইপও হতে পারে, ডাজন্ট ম্যাটার। এটার সাথে অফ হবে, দেন আইদার সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে অথবা আনকাউন্টেবল নাউন হবে। আমরা এখানে দেখলাম একটা আনকাউন্টেবল নাউন আগে ব্যবহার হলো, আগে একটা অফ ব্যবহার হলো, দেন এই যে কাইন্ড এবং টাইপ ব্যবহার হলো, এর আগে সিঙ্গুলার নাম্বার ব্যবহার হলো। লক্ষ্য করি এখন আমাদের কাছে কিন্তু ফর্মুলাটি একটু ক্লিয়ার। এখন আমরা প্লুরাল ফর্মুলাটাতে আসি। প্লুরাল নাম্বারের সাথে আমার কাইন্ডস টাইপস হবে, অফ হবে এবং প্লুরাল কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন হবে। এরকম ডক্টর মাসুদ গিভস সেভারাল টাইপস অফ হোমওয়ার্ক। এই যে বিভিন্ন ধরনের হোমওয়ার্ক বোঝাচ্ছি, যখন আমি বিভিন্ন ধরনের বোঝাবো তখন কিন্তু আমার আনকাউন্টেবলটা আসলে কাউন্টেবল হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই এখানে আমার হচ্ছে টাইপস হচ্ছে বিভিন্ন ধরনের বোঝাচ্ছে, তো টাইপস বোঝাচ্ছে এবং আনকাউন্টেবল নাউন বোঝাচ্ছে। উই স সেভারাল কাইন্ডস অফ বার্ডস, এখানে বার্ডস এটি হচ্ছে আমার নাউনটি, এটি একটি প্লুরাল কাউন্টেবল নাউন দেখতে পাচ্ছি। তো দ্যাটস ওয়াই এর সাথে আমার কাইন্ডস ব্যবহার হয়েছে, কাইন্ডস ব্যবহার হয়েছে একটি প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে। সো এখন আমি দেখলাম, এবং এর আগে আমার প্লুরাল নাম্বার ব্যবহার হয়েছিল, সেভারাল একটা প্লুরাল ছিল, সেভারাল একটা প্লুরাল ওয়ার্ড ছিল। তো এখন দেখলাম কিভাবে কাইন্ড এবং টাইপ তারা ইউজ হচ্ছে। আচ্ছা, এখন আমরা ডিরেক্ট এক্সারসাইজে চলে আসি। আমরা কিছু প্রশ্ন এখন সলভ করার চেষ্টা করব। সো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। We take decisions based on some informations. We take decision based on some information. We take decisions based on some information নাকি we take a decision based on some information? অপশন ই হচ্ছে উপরে সি এবং ডি দুইটাই অ্যান্সার কিনা। 2 নম্বর প্রশ্ন, ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু দিস আফটারনুন? তোমার কি ড্যাশ রয়েছে এই আফটারনুনে? যদি না থাকে আই উড লাইক টু টেক ইউ টু আ মুভি, তোমাকে নিয়ে আমি একটু মুভিতে যেতে চাই। তো এখানে কি হবে? ডু ইউ হ্যাভ মেনি ওয়ার্ক টু ডু? ডু ইউ হ্যাভ মাচ ওয়ার্ক টু ডু? মেনি ওয়ার্কস, মাচ ওয়ার্কস নাকি লট অফ ওয়ার্কস? থার্ড কোয়েশ্চেন দেখি, ড্যাশ ইজ কনসিডার্ড আ সিরিয়াস ক্রাইম। ড্যাশ একটি সিরিয়াস ক্রাইম হিসেবে ধরা হয়, কি হবে? শপলিফট, টু শপলিফটিং, শপলিফটার নাকি শপলিফটিং? পরের কোয়েশ্চেনটি দেখি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই নিড আ ফিউ ফার্নিচার্স, I do not need many furnitures, I do not need some furnitures নাকি I need some furniture? কোনটি সঠিক সেন্টেন্স? পরের প্রশ্ন দেখি, that magnificent dash temple was constructed by the Chinese. এখানে একটি হাইফেনেটেড অ্যাডজেক্টিভের এক্সাম্পল আছে, তো কোনটি হবে? 8 centuries old, 8 centuries old, old 8 centuries নাকি 8 century old? Sixth question, according to estimates by some botanists,
According to estimates by some botanists, there are dash of plants. There are 7,000 types. 7,000 types. Type of 7,000 নাকি types 7,000 কোনটি অ্যান্সার হবে? আশা করি এর মধ্যে তোমরা সবগুলোর অ্যান্সার অলরেডি বের করে ফেলেছো। এই জন্য আমরা এখন ডিরেক্ট অ্যান্সারে চলে যাই এবং অ্যান্সার ডিসকাশন করি কেন সেটি অ্যান্সার হচ্ছে। প্রথমত 1 এর অ্যান্সার হচ্ছে বোথ সি অ্যান্ড ডি অ্যাবাভ। কিভাবে? লক্ষ্য করি। আমি জানি ইনফরমেশন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলে সে কখনোই আমার প্লুরাল হতে পারবে না। দ্যাটস ওয়াই অপশন এ বাদ। তারপর উই টেক ডিসিশন বেসড অন সাম ইনফরমেশন। এখানে কি হয়েছে? ডিসিশন এই শব্দটি কিন্তু আসলে আমার একটা কাউন্টেবল নাউন, তাই না? আমরা কিন্তু এই লেকচারে পড়েছিলাম যে যখন কোনো কাউন্টেবল সিঙ্গুলার নাউন ইউজ হবে, মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে, সে কিন্তু সাধারণত একা বসে থাকবে না। আইদার তার সাথে একটা আর্টিকেল থাকতে হবে অথবা সে প্লুরাল হিসেবে ব্যবহার হবে। কিন্তু যদি হয়তো না হয় তাহলে কিন্তু সেন্টেন্সটি কারেক্ট হচ্ছে না। তো এই সেন্টেন্সটিও আসলে আমার কারেক্ট না। আমি সি দেখি, উই টেক ডিসিশনস। এই যে এখন কিন্তু আমি এখানে প্লুরাল ব্যবহার করলাম। উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশন। ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন। এর আগে আমি এস বাই এস যোগ, এর সাথে এস বাই এস যোগ করিনি। এবং সাম যে ডিটারমাইনার আমরা পড়েছি, এই ডিটারমাইনারটি একটি কাউন্টেবলের আগেও বসতে পারে, এটি আনকাউন্টেবলের আগেও বসতে পারে। তো দ্যাটস ওয়াই এই সেন্টেন্সটি কিন্তু আমি কারেক্ট বলতে পারি। সিমিলারলি এই যে আমার বি যেই কারণে ভুল ছিল, ডি কিন্তু ঠিক সেম কারণেই ঠিক। কারণ এই যে ডিসিশন একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তার আগে একটা আর্টিকেল বসেছে, সো সেন্টেন্স ঠিক আছে। সাম এই ডিটারমাইনারটি বসতে পারবে কারণ ইনফরমেশন এটি একটা আনকাউন্টেবল নাউন, এটাকে ব্যবহার হয়েছে। সো বোথ অপশন সি এবং অপশন ডি হচ্ছে এবার এটার অ্যান্সার। এরপর দেখি, ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু দিস আফটারনুন। আমরা আবার জানি ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, সো এর সাথে আমার অবশ্যই এস বা ইএস হবে না। সো অপশন সি ডি ই সবই ভুল। এবং আমি জানি ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন, এবং আমরা যেই করেসপন্ডিং ডিটারমাইনার পড়েছিলাম সেখান থেকে আমরা জানি মেনি কিন্তু আসলে আমার কাউন্টেবলের সাথে ব্যবহার হয়। সো মেনির যে করেসপন্ডিং ডিটারমাইনার সেটি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, অ্যান্ড দ্যাট ইজ অপশন বি, মাচ ওয়ার্ক। এখন ড্যাশ ইজ কনসিডার্ড আ সিরিয়াস ক্রাইম। একটা এই শপলিফট এই জিনিসটাকে একটা সিরিয়াস ক্রাইম কনসিডার করা হয়। এখন আমাকে এটি ঠিকঠাক মতো ব্যবহার করতে হবে। কি হবে? শপলিফট ইজ কনসিডার্ড আ সিরিয়াস ক্রাইম। এটি কিন্তু আমাকে সেন্টেন্সের মিনিংটা আসলে দেয় না, এটি অ্যান্সার না। টু শপলিফটিং আমরা জানি, আমি যদি ইনফিনিটিভ ব্যবহার করি, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের সাথে কিন্তু আইএনজি ফর্ম হবে না। সো দ্যাটস ওয়াই অপশন বিও হবে না। শপলিফটার ইজ কনসিডার্ড আ সিরিয়াস ক্রাইম। শপলিফটার কিন্তু আসলে একটা পার্সনকে বোঝাবে, সে পার্সন তো আসলে সিরিয়াস ক্রাইম হতে পারে না, হতে পারবে একটা কাজ। তো দ্যাটস ওয়াই আমার অপশন সিও হবে না। শপলিফটিং, এখন এইটি একটি কাজ বোঝাচ্ছে, এই কাজটি একটি সিরিয়াস ক্রাইম, শপলিফটিং এর কাজটি সিরিয়াস ক্রাইম, এটি আমার অপশন ডি দিয়ে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এটি আমার কারেক্ট অ্যান্সার। পরটি দেখি, আই নিড আ ফিউ ফার্নিচার্স, আই ডু নট নিড মেনি ফার্নিচার্স। আমরা আবারও শুরু থেকে জানি যে ফার্নিচার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনে প্লুরাল হতে পারে না। তো এ হবে না, বি হবে না, সিও হবে না, কারণ এরা প্রত্যেকেই এস নিয়ে বসে আছে। এস নিয়ে বসে থাকলে হবে না, ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন। সো বাই ডিফল্ট অপশন বি হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, দ্যাট ম্যাগনিফিসেন্ট ড্যাশ টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য চাইনিজ। আমরা লক্ষ্য করেছিলাম যেই যদি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ থাকে সেটি একটি কম্পাউন্ড নাউন গঠন করবে। যখন কম্পাউন্ড নাউন গঠন হবে তখন লাস্ট নাউনটির আগে সব কিছুই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, এবং অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হবে না। সো দ্যাটস ওয়াই আমার অপশন এ জিনিসটি হবে না। 8 সেঞ্চুরিজ হতে পারতো যদি সেঞ্চুরিজটি আমার লাস্ট নাউন হতো, কিন্তু এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এই হাইফেনেটেড অ্যাডজেক্টিভটি আসলে তখন হবে না, এবং এটি আসলে কিন্তু একটা অ্যাপোস্ট্রোফিস এস দিয়ে কিন্তু কোনো মিনিংই দিচ্ছে না। তো আমার অপশন বি হবে না। সিও কিন্তু আমাকে তেমন কোনো মিনিং দিচ্ছে না।
দ্যাট ম্যাগনিফিসেন্ট ওল্ড 8th centuries টেম্পল, এটি কিন্তু আসলে আমার গ্রামাটিক্যালি একেবারে ইনকারেক্ট, কোনো মিনিং দিচ্ছে না। সো অপশন সিও বাদ। এখন তাহলে বাই ডিফল্ট অপশন হয়ে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, 8th century old। একটি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে অ্যান্ড এরা কোনোটাই প্লুরাল না। সো এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। লাস্টলি, অ্যাকর্ডিং টু এস্টিমেটস বাই সাম বটানিস্টস দেয়ার আর ড্যাশ অফ প্ল্যান্টস। আমরা পড়েছিলাম যদি কোনো সংখ্যা বলা থাকে তাহলে সংখ্যা থাকলে সেটি স্পেসিফিক উপায়ে হবে এবং সেটি যদি আমার প্লুরাল হিসাবে হয়, প্লুরাল হলে টাইপের জায়গায় টাইপস হবে, কাইন্ডের জায়গায় কাইন্ডস হবে। সো এই দেখি এখানে 7000 বলে পুরো জিনিসটাই কিন্তু আসলে আমার একটি প্লুরাল মিনিংয়ে নিয়ে যাচ্ছে। প্লুরাল নাউন যখন হবে তখন অবশ্যই আমার টাইপস হতে হবে। সো অপশন এ এবং অপশন সি বাদ। কেন বাদ? কারণ 7000 এই জিনিসটি অবশ্যই আমাকে একটি প্লুরাল নাম্বার হিসাব করতে বলছে, প্লুরাল নাম্বার ডিনোট করছে। তো এর সাথে আমার টাইপস অথবা কাইন্ডস একটা শব্দের একটা হতে হবে, টাইপ হতে পারবে না। কিন্তু অপশন ডি যদি দেখি তাহলে হবে কি, এটা হবে দেয়ার আর টাইপস 7000 অফ প্ল্যান্টস। এটা কিন্তু আমার আসলে গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে না। সো অ্যান্সার ডিও না, অ্যান্সার হচ্ছে অপশন বি, 7000 টাইপস। আমি এর আগে একটি সংখ্যাবাচক শব্দ ব্যবহার করেছি, দ্যাটস ওয়াই এখানে কোনো এস বা ইএস হবে না থাউজেন্ডের সাথে, এবং যেহেতু প্লুরাল হিসেবে ব্যবহার হয়েছে সেহেতু টাইপের সাথে এস হয়েছে, মানে টাইপস হয়েছে। এটি আজকের লেকচারে আমরা দেখেছি। সো এই গেল হচ্ছে আমাদের এক্সারসাইজ। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আজকে আমাদের পুরো ডিসকাশনটি নাউনের যে ডিটারমাইনারটি নিয়ে। আমরা আজকের এই লেকচারে দেখলাম, প্রথমত দেখলাম ডিটারমাইনার কি, দেন হচ্ছে আমরা কিছু ডিটারমাইনার ইউসেজ দেখলাম, 4টা ইউসেজ দেখার পরে হচ্ছে আমরা ডিটারমাইনারের বিভিন্ন রুলস দেখলাম, রুলসগুলো দেখার পর হচ্ছে আমরা দেখলাম ফিউ, লিটল এরা কীভাবে ব্যবহার হচ্ছে, ওয়ান, অ্যানাদার, দি আদার এরা কীভাবে ব্যবহার হচ্ছে, ইচ, এভরি এরা কীভাবে ব্যবহার হচ্ছে, কাইন্ড, টাইপ এরা কীভাবে ব্যবহার হচ্ছে, সেই ব্যবহারগুলো আমরা দেখলাম, ইউসেজগুলো দেখলাম কীভাবে। তারপর আমরা করেসপন্ডিং ডিটারমাইনার নিয়ে আলোচনা করলাম এবং লাস্টে আমরা কিছু এক্সাম্পলস নিয়ে কথা বললাম। সো আশা করি এখন তোমাদের ডিটারমাইনার নিয়ে আইডিয়াটি অনেক বেশি ক্লিয়ার এবং তোমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এটি অবশ্যই আজকে যেই কনসেপ্টটি নিলে তোমরা সেটি নিয়ে তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে এই ডিটারমাইনার রিলেটেড কোয়েশ্চেন তত ভালো পারবে, তত ভালো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পারবে, তত ভালো তুমি লিখতেও পারবে। আসলে তুমি যদি ভালো মতো বুঝতে পারো তুমি কিন্তু তত ভালো মতো লিখতেও পারবে। সো এটি তোমার অ্যাডমিশনের জন্য অনেক 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 সাহায্য করবে। তো আজ এই পর্যন্তই আমাদের লেকচারটি আজ শেষ হচ্ছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে নেক্সট আরও কোনো লেকচারে।